3 দিন পরে যখন জয়েন করলেন না, ফোন করেছে, উনি আমাকে বলেছেন যে শনিবারে কাজ করতে বলে এরকম কোনো অফিসে কাজ করবো না। প্রবলেমটা যেটা সেটা হচ্ছে যে ডিপ্রেশনটা কোত্থেকে আসলো? সেলফ হার্ম থেকে ডিপ্রেশন থেকে, দেন কোত্থেকে আসলো জিনিসটা? লাক্সারির সংজ্ঞাটা হচ্ছে এরকম যে আজকে আমার একটা সাবজেক্টের বই লাগবে, আমার 3 জন রাইটারের বই আমার বাবা এনে দিবেন। অনেক ক্ষেত্রে বাবা মা খুব আর্লি বাচ্চাদেরকে ভয় পায়। আমি অনেক সময় দেখি ওই দোকানে গেলে যে বাবা মা রিয়েলি স্ট্রাগলিং বাট দে ট্রাইং টু স্পিক ইন ইংলিশ টু দ্য কিডস। আমার কোশ্চেন হচ্ছে ওয়াই, কেন এক্সপ্লোর করতে যাব? ওইটা নিয়েও একটা অ্যাংজাইটি হচ্ছে, ওইটার একটা প্যাসিভ অ্যাগ্রেশনের জন্য তারাও ডিপ্রেসড, আমিও ডিপ্রেসড। Hey, assalamu alaikum everyone. আজকে খুব ইন্টারেস্টিং পডকাস্ট বিকজ উই হ্যাভ টু এস্টিমড গেস্ট. So first of all হচ্ছে গিয়ে আসিফ ভাই. I know Asif bhai for almost last 5 years and it's always a good to have him for a conversation. So Asif bhai started his journey from মানে বাংলাদেশে সেন্ট জোসেফ and then Dhaka College and then IBA and then তারপরে পরবর্তীতে উনি হার্ভার্ডে উনি ওনার মাস্টার্স করেন and then again হার্ভার্ড কেনেডি স্কুলে মাস্টার্স করার পরে হার্ভার্ড বিজনেস স্কুলে উনি আপনার একটা ডিপ্লোমা প্রোগ্রাম করেন এক্সিকিউটিভ অ্যান্ড দেন পরবর্তীতে ওনার পুরো এন্টায়ার ট্র্যাকটা যায় হচ্ছে ডেভেলপমেন্ট সেক্টরে, এডুকেশনে, রিসার্চে। উনি অলমোস্ট 8 to 10 INGO এবং এনজিওতে উনি কাজ করেন এক্সটেন্সিভলি। কারেন্টলি হিজ বাংলাদেশের যে EMK সেন্টার আছে, EMK সেন্টারে হি ইজ এ ডিরেক্টর অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হি ইজ অ্যান অ্যাকাডেমিশিয়ান ইন ULab, যেখানে উনি ডিরেক্টর অফ MBA প্রোগ্রামস ফর লাস্ট 7+ years, and we are so honored to have you. Thank you, bhai. It's always a pleasure to be with you. Yeah, and at the same time we have Nafisa, and Nafisa is from Dhaka University, 3rd year electrical department. Nafisa, so good to have you. Thank you so much. So আমাদের বেসিক্যালি আজকে ডিসকাশনটা হচ্ছে গিয়ে Gen Z. So Gen Z, who are Gen Z? Just to simplify its definition, সেটা হচ্ছে কি those who are between 12 to 27, যাদের বয়স 12 বছর থেকে 27 এর মধ্যে, 27 এর মধ্যে, তারা হচ্ছে Gen Z. And they are slowly but surely dominate the world for sure, and particularly in Bangladesh right now তাদের সংখ্যা হচ্ছে 6 কোটি. very soon they'll become 9 কোটি. অ্যান্ড আমরা যারা বাংলাদেশের ইকোনমি নিয়ে অনেক কথা বলি, ইকোনমি অনেক গ্রো করতেছে, আমরা অনেক সময় খেয়াল করি না আমাদের ইকোনমি গ্রো করার একটা বড় কারণ হচ্ছে আসলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নামে একটা কনসেপ্ট। অ্যাগেইন দ্যাট ইট বেসিক্যালি ইন্ডিকেটস দ্যাট আমাদের Gen Z's সংখ্যা অনেক বাড়তেছে এবং এটা আরও বাড়বে। But at the same time, Gen Z brings with a lot of challenges because we can clearly see globally that Gen Z, there's a loud problem of depression, anxiety. We are talking a lot about communication gap between the আগের জেনারেশন অ্যান্ড পরের জেনারেশন। সো আমাদের আজকের ডিসকাশন হচ্ছে গিয়ে সেটার ব্যাপারে। সো আসিফ ভাই ইজ আ রিসার্চার অ্যান্ড অ্যাকাডেমিশিয়ান, অ্যান্ড সেই পার্সপেক্টিভ থেকে উনি ভ্যালু অ্যাড করবে, অ্যান্ড Nafisa represents Gen Z, so she'll add her valuable points. So Asif bhai, first of all, why is it so important to, from Bangladeshi context, এত important কেন Gen Z, and what are the struggles to begin with that you see? Thank you, bhai. First of all, it's a great topic to start with, and in general, talking about Gen Z is an opportunity that we don't often get. I'll tell you, personally, I got interested in Gen Z when during lockdown. I mean, যদিও লকডাউনে খুব বেশি সময় বাসায় থাকি নাই, but for the first COVID hit, 2020 March 24th, we got a lockdown, and I stayed home for like 2 weeks at a row. And for those 2 weeks, আমার বাসায় দুটো Gen Z আছে. So I've got a boy of 17 and a girl of 15 and a half. For the first time, I started observing them very closely. I'm a very concerned father, দেখি কিন্তু অতটা সময় নিয়ে দেখা হয় না. So we are locked down. And then I observed and I found that they're really good kids. They're really, really decent kids. But the first time I saw that their thinking, their perspective, their thought patterns, attitude, behavior is quite different. And এটা যে বোঝা যাচ্ছিল, it's not very, it's a generational thing, but it's not something that we have inculcated on them family-wise. Mm-hmm. But at that point of time, I got very curious. কারণ কয়েকটা জিনিস যেটা হচ্ছে because of my job when I was with EMK Center, তখনও তো it's youth-based organization. আবার ULab-এ আমি both undergrad এবং grad যারা পড়াই তারা সবাই Gen Z member. And then that caught my attention first, and I tried to প্রথম দিকে I tried to kind of relate their behavior with my students' behavior.
and I could see patterns. I call myself as a social observer. এই কারণে আমি observe করি এবং আমি মেলাতে চেষ্টা করি আর কি চারিদিকে. So the pattern was there, and then I start studying because I was hearing about lot of things about Gen Z, কিন্তু যেহেতু পড়ার সময় হয় নাই, ওই ব্রেকের মধ্যে I started studying Gen Z and try to find out যে আসলে is it only in Bangladesh, or is it across the globe, একই phenomenon. And then I found that this is actually a trend that I'm observing in my children are actually across the globe. দু একটা ইউনিক পার্ট আছে হয়তো বাংলাদেশে, কিন্তু that's when I found that এটা আসলে actually it's a pattern. It's a pattern. And I got so interested in this that Rory Sutherland বলে একজন behavioral economist আছেন, Ogilvy, he conducts course on behavioral economics, consumer behavior. So ওই সময় he actually offered an online course 12টা ক্লাসের on consumer behavior of Gen Z. So I enrolled in that course online, and I did that course, and that kind of completely gave me a perspective on what's happening around the world. And then I went deep into this. Reasons behind that is actually যেটা বললাম যে আপনি যেটা বলছেন একটু আগে, যে বাংলাদেশের এই মোমেন্টে 60 million 6 কোটি is Gen Z, and then by 2025 we're expecting another 30 million will join, so 9 কোটি, so which is basically almost half of the population will be Gen Z. এখন আপনি যেটা বলছেন ইম্পর্টেন্সটা কোথায়, খুব কুইকলি যদি বলি ইম্পর্টেন্সটা গ্লোবাল, 5টা মেগা ট্রেন্ড, এবং এই মেগা ট্রেন্ডটা যদি ফর দ্য অডিয়েন্স আই মাস্ট সে PricewaterhouseCoopers, Deloitte এরা সবাই বলছে যে 5টা মেগা ট্রেন্ড উইল শেপ দ্য ওয়ার্ল্ড ফর দ্য this century. একটা হচ্ছে আপনার অবভিয়াসলি শিফটিং গ্লোবাল ইকোনমিক পাওয়ার, কিন্তু climate change. But second, number 2 most important is this whole demographic shift. Countries like Japan and Europe will end up in kind of ending up with a kind of older population, whereas countries like us will actually have half of the population in Gen Z, which is really exciting because they call it demographic dividend, we call it. Question হচ্ছে যে my important এই কারণে যে আসলে whether it is going to be a dividend or whether it's going to be a burden will depend on a lot on how asset হবে নাকি liability হবে. And that's what my main attraction came from. And I started researching a lot about Gen Z, and I deal with them. এখন more or less all work of mine are around Gen Z on many different perspectives, skills, behavior, attitude, education, the way they learn, the way they operate as an employee. Importanceর কথা যদি বলছিলেন, আমি বলি 3টা কারণে we need to really focus on that, and I'm glad that you are having this podcast on them. একটা হচ্ছে যে they're actually in line going into the workforce. A lot of them have already entered workforce, and because of COVID and because of 4IR and because of this emergence of Gen Z, আমাদের workforce এবং workplace এই 3টাই চেঞ্জ হয়ে যাবে, এবং চেঞ্জ হয়ে যাচ্ছে. But unfortunately, I'm not seeing a lot of discussion on how is it changing in Bangladesh. But globally, it's a really big topic, how this generation is going to change the whole thing. That's one. Second, হচ্ছে academia-তে যখন আমরা ওনাদেরকে পাই, be it in school or in university or in college, the way we are teaching, we can obviously see that it is not working. আমরা যেভাবে পড়াচ্ছি ওনাদেরকে, এটা আসলে they are not being able to take it, and তখন I started to look at them as a learner, এবং ওখানে তাদের কিছু প্যাটার্ন যেগুলো বার হয়ে আসছে, these are really really interesting. যেমন আমি আপনাকে সিম্পলি বলি, যেটা হচ্ছে যে আমরা শুনতাম যে 45 minutes attention span, যখন আপনি ক্লাসে, ইভেন হার্ভার্ড ক্লাসে বলতো আমাদেরকে যে 45 minutes attention span, তারপরে একটা ব্রেক দিয়ে teachers talk about something, and then with this generation they have a 6 minutes attention span, maximum. এখন আমি যদি ফ্যাকাল্টি 6 মিনিট পর ব্রেক দিতে চাই, কিন্তু 6 minute attention span, কিন্তু আপনি আবার যদি ব্রেক দেন, and if you go too way of the topic, then for them to come up is very difficult. So you have to be very careful about that. Everything has to be visual. They don't want to read. Everything has to be visual. যত ছবি দেবেন তত ওনাদের জন্য বুঝতে সুবিধা. ওনারা they're not prone to reading. I can see that in my class. I can see that everywhere in the world. Third, which is interesting, যে আপনি যাই পড়েন না কেন ক্লাসে, at the end of the day আপনাকে ক্লাসের শেষে শুরুতে মাঝখানে you have to explain him or her what does it mean for his day-to-day life individually. তার কাছে এটা কি এটা পড়ে সে কি করবে, ভ্যালুটা কি. If you cannot do that, they will zoom out.
সেটা থেকে মাথা সরাই নিবে আর কি। নাফিসা উইল অ্যাড, মানে আই এম গিভিং ইউ opinion, you can see if it agree. Fourth যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে they want feedback very quickly. হ্যাঁ, মানে আমি পরীক্ষা দিয়েছি, আমার নেক্সট ক্লাসে রেজাল্ট লাগবে। আমি আপনাকে একটা ইন্টারেস্টিং বলি, আমার ক্লাসে কিছু তো উইক স্টুডেন্ট থাকে যারা হয়তো ফাঁকি দিচ্ছে, বোঝা যায় মানে এতে। তো ওরা ফাইনাল পরীক্ষা বা মিডটার্ম পরীক্ষার পরে একদম পাগল বানিয়ে দেয় আমাকে যে স্যার খাতা কই। আমি একটা পর্যায়ে বিরক্ত, তখন আমি এটা জানতাম না আসলে। আমি বিরক্ত বললাম যে দেখো তুমি যে পরিমাণ খাতার জন্য ঘোরাঘুরি করলা, এই পরিমাণ যদি পড়াশোনার পিছনে সময় দিতা তোর নাম্বার, তুমি খাতা দেখ করবা কি, তুমি কিরকম পড়ে মানে স্যার মানে সে গেট ভেরি অফেন্ডেড, না মানে তার খাতা লাগবে। তার মানে কিন্তু আমার ইমিডিয়েট ফিডব্যাক দিতে হবে তাকে। হ্যাঁ, এবং এটাও কিন্তু গ্লোবাল ফেনোমেনা এখন। এটা কিন্তু আই ডোন্ট নো হাউ মেনি টিচার্স নো ইট ইন বাংলাদেশ। আমাদের তো একটা খাতা দেখা রেজাল্ট দেওয়ার পরে একটা দীর্ঘসূত্রিতা আছে, এটা একটা। আর ফাইনাল যেটা হচ্ছে তারা whether they're really evaluating whether formal education and higher education even adds value to their life. এটা গেলে আপনার যদি there is a learner, আমি প্যাটার্নগুলো বলি তাহলে হয়তো চ্যালেঞ্জগুলো বার হয়ে আসবে। অ্যান্ড প্রত্যেকটাই কিন্তু is an opportunity, you can utilize it in the right way. When they're going to work, when I'm getting them as an employee, এবং এখানেও it's an interesting experience because আমি একই জেনজির এই বয়সের টিমের সাথে আমি একসময় কাজ করে আসছি। And I never had management difficulty. When I started managing the Lembke Center, I had a very young team. I faced serious difficulty in terms of motivating them, in terms of understanding them, and in terms of making them accountable. Again, issue one, they're not career-centric. After the great attrition যেটা হচ্ছে worldwide, people are talking about it, why so many people are leaving jobs, because they value life differently. They are not career-centric, they are not job-centric. তার কথা হচ্ছে আমার কাছে 6 মাস কাজ করার পরে যদি if enough money থাকে, I can go and travel the world. I'll come back after 6 months and I'll work again. Doesn't matter where I work. It doesn't have to be আমি অ্যাকাউন্টেন্ট বলে সারা জীবন অ্যাকাউন্টেন্সিতে থাকতে হবে, বা আমি ইঞ্জিনিয়ার বলে আমি সারা জীবন ইঞ্জিনিয়ারিং করবো। That's not the case. একটা কথা আছে ওদের কাছে যে মানে খুব কমন, যেটা হচ্ছে যে my work is as good as your pay is. হ্যাঁ, so everything, my quality of work would be very money centric. আপনি ভালো টাকা দেবেন, আমি ভালো কাজ করবো। হ্যাঁ, doesn't matter what kind of work it is. So that's one. So they're not looking for career, they're looking for jobs. So there'll be a lot of job shifting, and there'll also be more part-time worker than full-time worker globally, hopefully by 2025. হ্যাঁ, মানে আপনি অনেক বেশি part-time worker পাবেন। So you can imagine the amount of organizational restructuring that you'll have to do to survive in the business. যে আমার যদি পার্ট টাইম ওয়ার্কার দিয়ে অফিস চালাতে হয়, সো দ্য স্কেডিউল, দ্য কস্টিং, বাজেটিং সব চেঞ্জ হয়ে যাবে। থার্ড হচ্ছে দেয়ার ফ্রম ডে ওয়ান দেয়ার ইস্যু অফ ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইজ ভেরি স্ট্রং, বাট দে আর ভেরি প্রোন। এখন আমরা যখন কাজ করছি এখনও ইটস হার্ড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইজ ফর মি। হ্যাঁ, আই ওয়ার্ক ফর, কিন্তু ওনাদের কথা হচ্ছে না, ফ্রম ডে ওয়ান they would like to have the issue of work-life balance addressed. I know I sat in interview board couple of times, যেখানে it's his first job, I gave them a very good offer. They declined কারণ কোন একটা সময় তো আমি বলেছি যে শনিবারে মাঝে মাঝে শনিবারে আসতে হতে পারে আর কি বেসিক্যালি। 3 দিন পর যখন জয়েন করলেন না, ফোন করেছি, উনি আমাকে বলেছেন যে শনিবারে কাজ করতে বলে এরকম কোনো অফিসে কাজ করবো না। So you can see the মানে and they're very determined about it. And last হচ্ছে যে they're very open about talking about mental health issues. And finally, they would ideally like to work for brand or company যেটার প্রোডাক্ট ওনারা ইউজ করেন এবং যেটা প্রোডাক্ট ওনারা পছন্দ করেন। So if I use a certain product, আমি সেই কোম্পানিতে কাজ করার ব্যাপারে বেশি ইন্টারেস্ট থাকবো। So companies are in a challenge to establish themselves as a brand to the Gen Z, not as a consumer only, but as a potential employer. Right. So আমি মানে আমাকে দুইটা ভাবে আমাকে মানে প্রেজেন্ট করতে হবে যে as much as my product is good, I'm also I'm a great employer. Right. হ্যাঁ, সো যে কারণে আমরা যখন ব্র্যান্ডিং এ পড়তাম, সো প্রসেস আপনি কিভাবে আপনার প্রোডাকশন করেন, কারণ ইটস ভেরি ওপেন ওয়ার্ল্ড। এবং যে অ্যাপেলের পার্টিকুলার কোনো কোম্পানির প্রোডাকশন করতে গিয়ে যদি চাইনিজ ফ্যাক্টরিতে সুইসাইড হয় বেশি, পিপল আর কনসার্ন, দে উইল নট দেয়ার মানে যত ভালো প্রোডাক্ট হোক এর হোক, I'm not going to work. It's a trend that's very visible in Europe. It's getting into in US, but Europe and Japan, it's very common. I think it's going to come to this side very soon. So that's a big thing. এখন এই এতগুলো চ্যালেঞ্জ নিয়ে এখন সো এটা হচ্ছে মানে আপনি ওয়ার্কফোর্স যদি বলেন, I talked about them as a student and as an employee, but there are others I will get into as their relationship with government, society, and family. That's a different, altogether a different channel. But I'll leave it there. Right. So
Yeah, that was a lot to begin with, and that's already a মানে হিটেড টপিক। এবং আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে কি যে অ্যাজ আ সাইকোলজিস্ট আমি কাউন্সিলিংয়ে যেটা দেখি বা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে কি যে পার্টিকুলারলি আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মানে একদম ভেরি স্পেসিফিক্যালি সেটা হচ্ছে গিয়ে যে ইটস ভেরি ডিফিকাল্ট আমার কাছে টু সে দ্যাট আর দে sort of the victim of our time, or are they sort of কি বলবো the যেটা সিনিয়র অনেক সময় বলার চেষ্টা করছে ট্রাবল মেকার, আর দে ট্রাবল মেকার অর দে আর দ্য ভিকটিম অফ দ্য ট্রাবল দ্যাট দ্য আর্লিয়ার জেনারেশন মেড, রাইট? সো এইটা হচ্ছে কি বিফোর আই গো টু নাফিসা আমি জাস্ট এখানে মানে ওনার সাথে কমপ্লিমেন্ট করে আমি 4টা পয়েন্ট বলতে চাই অ্যান্ড দেন উইল গো ইনটু ডিপার। সেটা হচ্ছে কি নাম্বার 1 যেটা সেটা হচ্ছে যে আপনার আমি মনে করি যে কেন মানে হোয়াট আর্লিয়ার জেনারেশন ডিড রিয়েলি রং অ্যান্ড যেটা এবং অথবা সময়ের সমস্যা সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল they are exposed, Generation Z is exposed to a particular type of liberal humanist philosophy যেখানে it is overly about me. It's overly about me. আপনি যদি চিন্তা করেন আমাদের যে কন্টেন্টগুলো আমাদেরকে দেওয়া হয় it is so much about তোমার বাবা মা ইদার বোকা অথবা ভালো না, তোমার if you get married তোমার স্পাউস বিরক্তিকর, that's the social narrative, and you should unconditionally love yourself. It should be about you. Like if you find something or someone in any way or form troubling in your life, then you should avoid them, cut them off. You don't need them. Anyone who's barely problem, কেউ যদি তোমার জীবনে সমস্যা হয় তাহলে বাদ দিয়ে দাও, রাইট? বিকজ সে তোমার জীবনের সমস্যা, সো সে ট্রমাটিক, অ্যাবিউসিভ, অটোমেটিক্যালি কিছু ওয়ার্ড চলে আসে, সো তুমি তাহলে বাদ দিয়ে দাও। সো অটোমেটিক্যালি ইউ হ্যাভ সামওয়ান হু ইজ বেসিক্যালি সেলফ সেন্ট্রিক। সো সেলফ সেন্ট্রিকটা কিন্তু তাকে আসলে একটা গল্প হিসেবে শেখানো হয়েছে যে তুমি সুখে হওয়ার একমাত্র উপায় হচ্ছে সেলফ সেন্ট্রিক। সো তুমি বিদেশে ঘুরতে যাও, তুমি ভালো থাকবা, তুমি এবং এক সোলো ট্রিপ কিন্তু ধরেন হিউম্যান হিস্ট্রিতে সোলো ট্রিপ ওয়াজ নেভার এ এনজয়েবল ট্রিপ, it was never celebrated, it was always like a family trip, or at least a partner. Solo trip concept কিন্তু এটা নতুন, it's a big time now. হ্যাঁ, it's a big thing now, right? But মানে who was a solo traveler back in those days? The hunter, you know, the hunter was probably the only one. তারাও গ্রুপে করতে ফর সিকিউরিটি সেফটির জন্য তারা আসলে মানে একলা করতো না, right? So মানে it's all about solo trips. So it's all about me and my এবং বারবার even if you financial psychology তে Gen Z save করবে না, কারণ what's the point, you know, because who am I saving it for? So that's one thing যেটা আমরা পরে আরো ভিতরে ঢুকতে পারবো। সেকেন্ড যেটার কারণে আমি মনে করি Gen Z victim, and that is সেটা হচ্ছে যে the cheap dopamine problem, যেটা কমপ্লিটলি তাদেরকে ভেঙে ফেলছে, বিকজ সোশ্যাল মিডিয়া ইজ মেকিং টনস অফ মানি। লাইক ফর এক্সাম্পল ইউ ক্যান সে ইট লাইক জেন জি করণ, you know what I mean? Like social media is a factory that will make Gen Z more Gen Z in the sense that more self-centric, because they are so addicted. তারা কেন ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন চাবে না, ইনস্ট্যান্ট রিওয়ার্ড চাবে না? কারণ ইনস্টাগ্রাম তাকে সেটা দেয়, ফেসবুক তাকে সেটা দেয়। সো তার তো সময় নাই, ফেসবুকে তাকে কোনো পরীক্ষাও দিতে হয় না, অ্যান্ড ফেসবুকে হি ইজ মানে গ্লোরিফাইড এভরি সিঙ্গেল ডে, এভরি সিঙ্গেল মোমেন্ট, এভরি সিঙ্গেল নোটিফিকেশন ইজ অ্যান অ্যাকনোলেজমেন্ট টু হিজ ভ্যালু অফ লাইফ। আমার কাছে মনে হয় সেটা একটা বিশাল জিনিস যে মানে ডোপামিন ওভারডোজের কারণে একটা এন্টায়ার জেনারেশন ইজ অ্যাডিক্টেড, অ্যান্ড সেটার নিয়ে কথা যথেষ্ট পরিমাণে হয় না। যে আমরা যদি বলি যে পার্টিকুলারলি লকডাউন বা প্যান্ডেমিক 2 বছর, এটা কিন্তু জেনজিদেরকে আরো অনেক এই প্রবলেমটা বাড়ায় দিচ্ছে, বিকজ দে হ্যাভ গেট মোর অ্যাডিক্টেড টু ইট। এবং দ্য মোর সে অ্যাডিক্টেড হয়ে গেছে, তখন ওই যে আপনি বলছেন ইনস্ট্যান্ট ফিডব্যাকের কথা অথবা শর্ট সাইটেডনেস, সে বুঝতেছে না যে অনেক ক্ষেত্রে তার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য তাকে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হবে। ইজ লাইক না, আমার ইমিডিয়েটলি কিছু একটা পাওয়ার কথা, আই এম এনটাইটেলড, you know, the ideal consumer feels entitled, because ওই জিনিসটাও কিন্তু মানে আমার কাছে মনে হয় যে সোশ্যাল মিডিয়া মানে এমন একটা কগনিটিভ লেভেলে আমরা তাদেরকে কাজ করতে অ্যালাউ করতেছি যেইখানে দে আর কমপ্লিটলি চেঞ্জিং দ্য কনজিউমার বিহেভিয়ার, এবং কনজিউমার বিহেভিয়ারকে সে চেঞ্জ করে ফেলতেছে। সে আর কিছু বিক্রি করে না, সে মানে পুরো মানুষটাকেই সে বিক্রি মানে বদলায় ফেলতেছে এমন একটা ওয়েতে যে অনেক কিছু কনজিউম করবে। সো দ্যাট ইজ আ পয়েন্ট যেখানে আমি বলবো যে ইটস ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড ওয়েদার দে আর দ্য ভিকটিম অর ওয়েদার দে আর দ্য
প্রবলেম। থার্ড যেটা সেটা হচ্ছে গিয়ে যে which is related but a different topic, সেটা হচ্ছে যে when entertainment has become the sole purpose of life. আমি যখনই জেনজি কারোর সাথে কাউন্সিলিং করি, আমি তাকে একটা জিনিস সবসময় প্রশ্ন করি অনেকগুলোর মধ্যে, সেটা হচ্ছে যে তোমার কাছে পরিমিত পরিমাণ এন্টারটেইনমেন্ট মানে কি, মানে কতটুকু এন্টারটেনমেন্ট ইজ এনাফ এন্টারটেনমেন্ট, বিকজ ইট ইজ নেভার এনাফ সামহাউ, you know. What do you mean? How do you define entertainment is also an issue. Right, yeah. So মানে how high is enough high, you know what I mean? Tell me about it. So কারণ it's so much about entertainment. I mean কেউ এই প্রশ্ন করে না আমার এত বোরিং লাগে কেন, everyone is like না আমার আরো এন্টারটেইনমেন্ট লাগে, বাট then again it is related with the dopamine point, but এটা কিন্তু একটা itself একটা বড় point, because people are desperate to entertain themselves at any cost, you know. একসময় আমরা যখন মানে আমাদের জেনারেশনে পার্টিকুলারলি বছরে একবার বিদেশে যাওয়া ওয়াজ আ হিউজ লাক্সারি, এখন বছরে 2বার বাইরে যাওয়া হয়ে গেছে একটা নেসেসিটি, you know. So আপনার the amount of sports or video game or movie or whatever we have to watch to keep us stimulated is you know is just unbelievable. So I think the point there, Nafisa, what do you think, you someone who is in this generation, and what's your thought, what is going wrong and what can go better? অ্যাকচুয়ালি যদি আমি আমার পার্সপেক্টিভ থেকে শুরু করতে চাই, আই থিঙ্ক there are many clusters আমাদের জেনারেশনে, অনেক রকম ক্যাটাগরিজ বা অনেক রকম আর্কেটাইপ যদি বলি, অনেক রকম আর্কেটাইপের মানুষ আছে, কিন্তু দিন শেষে আসলে সবার প্রবলেম ওই একই জায়গায়, যে সামহাউ আই এম নট হ্যাপি অর স্যাটিসফাইড। এবং ওই হ্যাপিনেস বা স্যাটিসফ্যাকশনের পয়েন্টটা দিয়ে যদি আসি, মানে যেহেতু এভরিথিং বিকেম ইজিয়ার, মানে আমাদের প্রাইমারি ইয়েটাই এরকম থাকে যে মানে ইজিয়েস্ট সোর্সটা থেকে আমি যদি আমার নিজের জন্য কিছু হ্যাপিনেস করতে পারি। এখন হোয়াট উই আর গেটিং রং প্রবাবলি হিয়ার, হ্যাপিনেস অ্যান্ড জয়, বা মানে প্লেজার আর হ্যাপিনেস বা প্লেজার অ্যান্ড জয়কে হচ্ছে আমরা আলাদা করতে পারছি না। কারণ মানে আমরা যদি প্লেজারের কথা বলি, দ্যাটস রিলেটিভলি, মানে আমি যেভাবে প্লেজার ডিফাইন করি দ্যাটস এ শর্ট টার্ম মানে ম্যাটার, বাট হ্যাপিনেস ইজ লাইক দ্যাট পিস, দ্যাট কন্টেন্টমেন্ট যেটা ভিতর থেকে আসে। এখন আমাদের জেনারেশনের ক্ষেত্রে এটা এরকম যে হ্যাঁ, কিছু ক্ষেত্রে মানে এটা মানে আমাদের ইনস্টিংক্টিভ কিছু ব্যাপার যেমন আছে যে আমরা মানে ট্রাইবে থাকতে পছন্দ করি, বা আমরা অ্যাপ্রিসিয়েশন চাই, আমরা চাই আমরা অ্যাকসেপ্টেড হই, বা আমাদের মানে আমরা যেরকম আছি সেরকমভাবে আমাদেরকে অ্যাকসেপ্ট, মানে এটা হচ্ছে বড় একটা ব্যাপার যে আমরা যেরকম আছি সেরকমভাবে আমাদের অ্যাকসেপ্ট করা হোক। এখন আমরা যেরকম আছি আমাদের মানে অ্যাট দিস মোমেন্ট আমি আমার এখন যে বয়স, ওই বয়সে আমার যে কন্ডিশনিং আমার 10 বছর আগে তা ছিল না, 10 বছর পরে আমি এরকম থাকবো না। এখন ওই কন্ডিশনিংটা চেঞ্জ হওয়ার কারণে দেখা যায় আমার ট্রাইবস চেঞ্জ হচ্ছে, এখন সব কিছুর মানে এত বেশি চেঞ্জের ভিতর দিয়ে যাওয়ার কারণে আমরা আসলে কনফিউজড যে আসলে আমাদের আইডেন্টিটিটা তাহলে কোথায়। লেট মি আস্ক একটা কম্পারেটিভলি সিম্পল কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আমি যখনই একটা 16-18 বছরের একটা বাচ্চার সাথে কথা বলি বা ছেলে মেয়ের সাথে কথা বলি, বাচ্চা বলা উচিত না, তাদের বেশিরভাগই ডাজন্ট হ্যাভ এনি ফ্রেন্ড, আ লার্জ নাম্বার অফ দেম। ফ্রেন্ডশিপ হ্যাজ বিকাম আ লস্ট আর্ট। কিভাবে হইল এটা? Why is it so hard for Gen Z to make good friends? আমার ধারণা, and যেটা লম্বা সময় গিয়ে যেটা হয় সেটা তারা টিম ওয়ার্ক করতে পারে না অফিসে গিয়ে। সো how did that happen? আচ্ছা, মানে this is something that I personally also struggled with. আচ্ছা, তাহলে আমার পার্সপেক্টিভ থেকে যদি আমি বলি, আবার ঘুরে ফিরে না ওই জায়গাটাতে যে মানে আমার ধারণা যে আমি নিজেকে খুব ভালো জানি, দিস ইজ মাই স্ট্রেংথ, দিস ইজ মাই উইকনেস। আমার সাথে যদি কেউ কাজ করতে না পারে সেটা তার প্রবলেম, আমার না। এবং সে গেট অ্যালং করতে পারছে না, এটা তার ব্যাপার। এবং মানে তারপরেও তো ট্রাইবস হচ্ছে, ফ্রেন্ড সার্কেলস হচ্ছে, হাউ আর দে ফর্মিং? মানে নট নেসেসারিলি হতেও পারে ফ্রেন্ডস উইথ বেনিফিটস, আবার মানে বাট টু বি ভেরি অনেস্ট আমি যদি এটা বলি যে খুব জেনুইন মানে কেয়ারের জায়গা থেকে কতটুকু মানে কয়টা সার্কেল এক্সিস্ট করছে মানে আমি ঠিক জানি না, মানে অত ভিতরে হয়তো আমার ওভাবে যাওয়া হয়। But why is it still just আমি খুব I struggle to understand that. Why is it so hard? Because loneliness, no I'm just trying to,
ধরো loneliness is painful. Why is it so hard? আমি কোচিং এ যাচ্ছি, স্কুলে যাচ্ছি, ইউনিভার্সিটি, but I am not able to make friends. Why is it, or why is it, মানে মেইনলি বিকজ আই অ্যাম আনইন্টারেস্টেড টু গিভ আপ অন মাই কমফর্ট জোন, বাট আই এম এক্সপেক্টিং আদার্স টু গিভ আপ অন দেয়ার but কমফর্ট জোন। isn't loneliness uncomfortable? আনকমফোর্টেবল হলে ওই যে আমার ওই ফলস সেন্স অফ আইডেন্টিটি, যে আমি এরকম, মানে আমার কাছে মানে আমার আইডেন্টিটিতে এটা গুড, এটা ব্যাড, এন্ড দিস ইজ হাউ আই এম ডিফাইনিং মাইসেলফ। সো আমার কাছে আমি দিন শেষে অনেস্ট থাকছি, এবং আমি জানি আমি কারোর সাথে ইন্টারাক্ট করতে গেলে মানে আমি এই জায়গাটা থেকে এই পারসেপশনটা নিয়ে, এই থিঙ্কিং, এই ফিলিং প্যাটার্ন নিয়ে আমি তার সাথে কথা বলছি। সো মানে আমার জায়গায় আমি ঠিক আছি, আমাকে সে বুঝতে পারছে না, এটা তার প্রবলেম। আবার কেন বুঝতে পারছে না সেটা নিয়ে আমি স্যাড হচ্ছি, বাট দিন শেষে ওইটাই আমার কথা, যে আমি তো জানি আমি কোন পারসেপশনে ছিলাম বা মানে। আচ্ছা, let's ask a next question. সেটা হচ্ছে, কেন এটা এত ইজি to make a friend in social media and chat with him or her, not even in a relationship, but why is it so easy in social media and why is it so hard face to face for Gen Z? What do you think? আমার ধারণা এটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যেটা হয় যে উই ক্যান ইজিলি হাইড বিহাইন্ড মাস্কস Okay. and put our best selves. Okay. And মানে যেহেতু আমাদের হচ্ছে ওই ফলস সেন্স অফ আইডেন্টিটি বা ট্রু সেলফ অফ আইডেন্টিটি যদি আমি বলি, যে আমরা জানি আমার এইটা আমার, আমি এটাতে কেপেবল, এটা আমার প্রবলেম। সো যখন দেখা যাচ্ছে আমি পার্সোনালি একটা ভালনারেবল মোমেন্টে পড়ে যাচ্ছি, আই এম হাইডিং অ্যাওয়ে ফ্রম সোশ্যাল মিডিয়া, বাট ওয়েন আই এম লাইক লাইভ থ্রাইভিং, আমার তখন হচ্ছে আমি মানে আই এম লিটারালি শোয়িং অফ দ্যাট আই এম লিভিং মাই বেস্ট লাইফ। অ্যান্ড ওইটাও আই থিঙ্ক একটা এরকম এফেক্ট তৈরি করে যে ইফ আই অনলি পুট মাই গুড থিংস অন সোশ্যাল মিডিয়া, ওইটা একটা মানে ডমিনো এফেক্টের মতো ক্রিয়েট করে বাকিদের মধ্যে, যে মেবি দিস পার্সন ইজ টু কেপেবল অর টু ওয়ার্দি, অর মানে যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া স্টিমিউলাসের মধ্যে দিয়েই যাচ্ছি, তো তখন হচ্ছে এই জিনিসটা আমাদের মাথায় কাজ করতে থাকে যে হোয়াট ডাজ দিস পার্সন হ্যাভ মোর দেন মি, যেটা আমার নাই, আই ওয়ান্ট দ্যাট, আমার কি করতে হবে। ওই ডেসপারেশনটা আমরা অফ স্ক্রিনে আমাদের নিজেদের মধ্যে আমরা নিজেদেরকে নিজেরা টর্চার করতে থাকি, এবং হচ্ছে মানে পসিবল ওয়েজ বা হচ্ছে মানে যদি মানে হেল্প বা ফ্রেন্ড, মানে নট নেসেসারিলি ফ্রেন্ড, মানে যার কাছে আমার মানে গেলে আমি হচ্ছে ওই জিনিসটা মানে জাস্ট অতটুকু একটা নর্মাল একটা প্রবলেম, বাট মানে অতটুকু প্রবলেমটা সলভ হয়ে যাবে যার কাছে গেলে আমরা তাকে খুঁজছি। সো এই জন্য দেখা যাচ্ছে কি যে এরকম একটা মানে স্পেসিফিক একটা প্রবলেম আমি আইডেন্টিফাই করলাম, ওই স্পেসিফিক প্রবলেমের সাথে অ্যাসোসিয়েটেড একজনের কাছে গিয়ে আমি হচ্ছে এরকম মানে হেল্প চাওয়া বা একটা কনভারসেশন স্টার্ট করা। তো ওই জিনিসটা তো আবার একটা বন্ডিং এর হিসাবেও তৈরি মানে একটা হ্যাঁ বন্ডিং এর রিজন, যে আচ্ছা এই মানুষটা আমার কাছে এসছে, হয়তো হেল্প চায়, হয়তো আমার এক্সপার্টিসটাকে ট্রাস্ট করতে পারছে, তো দ্যাট বিকামস লাইক মানে কজ এন্ড এফেক্ট, কজালিটি বলা যায়। তো সব মিলিয়েই মানে এই জন্য দেখা যাচ্ছে যে আমরা ওরকম নেসেসারি একটা প্রবলেম সলভ করা, অথবা হচ্ছে ওরকম স্পেসিফিক যে আমার এখন ভালো লাগছে, আই উইল নাও মানে আমার এখন ইচ্ছা যে আমি শেয়ার করব। ডু ইউ থিঙ্ক, মানে লাস্ট কোয়েশ্চেন তোমার কাছে, আমি পরে আবার তোমার কাছে আসবো, ডু ইউ থিঙ্ক দ্যাট মানে ওভার accessibility of many things have created a lot of problem? Like for example, when is the like ধরো for example যে তোমাদের সময়ে তোমরা for example let's just say some form of drug, let's just say soft or hard, right? এটা is more accessible than it used to be, right? As an example, be it if we call it porn is more accessible than it used to be, for sure. So এই যে accessibility of things which are not helpful, do you think that also complements to the problem? 100%. I mean, I would definitely say এই জন্য যে মানে যেহেতু মানে আমরা ওই লং টার্ম সলিউশনের দিকে কখনোই আগাচ্ছি না, শর্ট টার্মে হয়ে গেলে আরে হয়ে গেছে ব্যাপার না, আই এম ফাইন। তো এটার জন্য দেখা যাচ্ছে কি ওই মানে উই আর ইন দ্য হাইজ অ্যান্ড লোজ ইন দ্য লোজ এরকম। তো এটার এরকম ব্যাপার এখন এই জিনিসটাকে আমরা নর্মালাইজ করে ফেলেছি। এই জন্য আমি একটু অ্যাড করব, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ক্লিনিক্যাল সাইকোলজি অ্যান্ড ড্রাগ সাইডের একজন প্রফেসর অ্যানালিমকির হচ্ছে একটা আমি ইন্টারভিউ দেখছিলাম এরকম যে আমাদের ব্রেইন নাকি ওভাবেই রেগুলেট করে যে মানে যত হাই আমরা যাব ততই মানে
আপকামিং লো এর জন্য আমরা ওভাবে তৈরি হতে থাকি। তো এই জন্য দেখা যায় যে মানে একটা লোতে আমরা পড়ে গেলাম, তখন হচ্ছে মানে ওই হাইটা অ্যাচিভ করার জন্য আমরা ডেসপারেট থাকি। এখন যা সামনে আসে, হোয়াট এভার ক্যান গিভ আস দ্যাট রিলিফ, আমরা সেটার পিছে চলে যাই। তো এই জন্য দেখা যাচ্ছে যে মানে একটা স্পেকট্রামটা মানে বাইপোলার সাইডে, বাইপোলার বলা ঠিক হবে কিনা আমি জানি না, বাট ওরকম হচ্ছে একটা ব্যাপার চলে আসতেছে। অ্যান্ড এই জিনিসটা যেহেতু আমরা একটা প্যাটার্ন, একটা লুপের ভিতরে পড়ে গিয়েছি, আমরা ধরেই নিয়েছি যে দিস ইজ দ্য ওয়ে অফ লাইফ। অ্যান্ড এটার থেকে বের হওয়াটা মানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমার এখন ইয়ে হলো যে পিসফুল লাইফের জন্য কি করতে হয়, হাইজ এন্ড লোটাকে কমিয়ে আনতে হয়, একটা মিড গ্রাউন্ডে চলে এসে থাকা লাগে। তো এই মিড গ্রাউন্ডটাকে আমাদের জেনারেশন মানে যারা খুব লাইক রেকলেস থাকতে পছন্দ করি আমরা, চ্যালেঞ্জ, রেকলেসনেস, আমাদের কাছে এই মিড গ্রাউন্ডটা লাগে বোরিং। Right. And we don't want to live that boring life. Right. মানে আমরা মানে স্যার যেটা বললেন যে জবস চেঞ্জ করছি বা এত ইয়ে। So going into Anna Lembke, thanks for quoting her. So she's brilliant. So Anna Lembke একটা ওর কনসেপ্ট আমি জাস্ট সহজে বোঝানোর জন্য সবার, সেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমাদের সাইকোলজির বড় পার্ট হচ্ছে গিয়ে স্পেশালি বায়োলজি, ড্রাগস যেভাবে কাজ করে সেটা হচ্ছে চিন্তা করার জন্য। ইটস লাইক আ দোলনা, রাইট? সো দোলনায় আপনি যতটুকু প্রেশার দিয়ে পিছনে যাবেন ওই অনুযায়ী আপনি সামনে যাবেন, আপনি দুলতে থাকবেন। সামহাও যদি আপনাকে দোলনাটাকে আমি অতিরিক্ত পিছনে নিয়ে যাই, দেন এটা এক্সট্রিম পরিমাণ সামনে চলে যাবে এবং আপনার একটা সময় ছিটকায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো ইউ হ্যাভ টু হোল্ড অন টাইট অ্যান্ড দেন আবার সেটা পিছনে যাবে। সেম উইথ লেটস সে আপনি যদি চিন্তা করেন একটা বাম্প, যে বাচ্চারা যে লাফায়, আপনি যদি সামহাও অতিরিক্ত নিচে লাফ দেয় আপনি ওইভাবে উপরে উঠবেন। সো যে কোনো ড্রাগ যেটা করে সেটা হচ্ছে যে ড্রাগ বেসিক্যালি আপনাকে হঠাৎ করে অনেক উপরে নিয়ে যায় অ্যান্ড ইউ ফিল লাইক আরে চমৎকার তো ব্যাপারটা, আমি তো অনেক উপরে উঠে গেছি। বাট ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট এই উপরে ওঠা মানেই হচ্ছে আপনি এমন একটা নিচে পড়বেন যেটা আপনি আগে কখনো পড়েন নাই, অ্যান্ড দেন ইউ উইল নেভার বি এবল টু গেট ব্যাক টু দ্যাট ব্যালেন্স। আপনি ওই এক্সট্রিম লো অ্যান্ড এক্সট্রিম হাইতে আপনি দুলতে থাকবেন, অ্যান্ড উইচ ইজ ভেরি আনহেলদি ফর ইউ। অ্যান্ড সোশ্যাল মিডিয়া slowly does that. Very slowly they do that. Hard drug does that very fast. Soft drug does that slowly. Social media does that slowly. But it's in one way, social media can become a gateway drug. So, Asif bhai, আমি একটু আপনার মানে যে পয়েন্টগুলো ইজ ভেরি ইন্টারেস্টিং, অ্যান্ড আমি আই ডু লাইক টু অ্যান্সার ফিউ অফ দোজ বিকজ আমার মনে হয় যে আদারওয়াইজ ইটস গোনা বি ইনজাস্টিস টু জেন জি। একটা যেটা বলে রাখা ভালো এখানে যে আপনি মিলেনিয়ালস, জেনেক্স এবং বেবি বুমার্স এই তিনটা জেনারেশনকে অ্যানালাইসিস না করে জেনজির প্রবলেমগুলোকে আসলে অ্যানালাইসিস করা যাবে না, বিকজ লট অফ দ্য প্রবলেম দ্যাট জেনজিজ আর ইনহেরিটিং আর অ্যাকচুয়ালি ক্রিয়েটেড বাই জেনেক্স উইচ উই আর পার্ট অফ। সো মিলেনিয়ালসরা হয়ে গেছে একটু মানে বিপদে পড়ে গেছে, কারণ তারা হচ্ছে 1980 to 1990, সো বেসিক্যালি 27 to 37 এজ, যারা সবে হয়তো young parent just got into job manager রোলে। এই বেচারাদের একটা প্রবলেম হয়ে গেছে, বেচারা বললাম এই কারণে, আই হোপ নো ওয়ান মাইন্ডস, বাট ওনাদের প্রবলেম হয়ে গেছে যে ওনারা মানে তাদের স্প্যানটা অত ছোটো এবং ওনারা ওই দুই মানে ডিকেডের মানে মিলেনিয়ালের মধ্যে পড়ে গেছেন এবং দেয়ার হ্যাড টু ব্যালেন্স ইট। এবং তারা কিন্তু ইন মেনি সেন্সেস দ্য মিলেনিয়ালস আর সাফারিং, আপনি যদি সাফারিংয়ের কথা বলেন, মেন্টাল হেলথ সাফারিংয়ের কথা বলেন, মিলেনিয়ালস আর সাফারিং মোর দেন আমার মনে হয় এনি জেনারেশন দেন আই হ্যাভ এভার নোন বিফোর। এটা ডাটাও তাই সাপোর্ট করে, কিন্তু প্রবলেম হচ্ছে ওনারা দে আর নট ভেরি ওপেন অফ টকিং অ্যাবাউট ইট বিকজ দে আর লাইক রিয়েলি শাই অ্যাবাউট টকিং অ্যাবাউট, কারণ ওইভাবে শেখানো হয় না। নাও জেনেক্স যারা মানে আমরা যারা 65 onwards till 80 who are now more mature parent, most of the Gen Z যারা আমরা parent, we are in a difficult fix because এটা কিন্তু প্রত্যেকটা জেনারেশনই কিন্তু মানে তার পরের জেনারেশনকে ব্লেম করে আসে। আমি সবসময় হাসতে হাসতে বলি যে আমার দাদা মনে আমার বাবাকে বলতো তোকে দিয়ে কিছু হবে না, আমার বাবা আমাকে বলেছে তোকে দিয়ে কিছু হবে না, আমি বলছি তোকে দিয়ে কিছু হবে। বাট ইস্যুটা হচ্ছে যে জেনেক্সের একটা প্রবলেম হয়ে গেছে, জেনেক্সকে এতভাবে লজিক্যালি দেখানো হয়েছে। আমাদের প্রবলেমটা হচ্ছে যে আমরা প্রতিটা কথা দেখবেন ওয়াই, হ্যাঁ, আই হ্যাভ টু নো দ্য ওয়াই, হ্যাঁ। আমার ছেলে যখনই কিছু মানে জানতে আসে বা বাবা 10 টাকা দিবা, ওয়াই, হ্যাঁ, ওয়াই, অ্যান্ড ওয়াই ইজ এ হ্যাবিট, কেন তোমাকে আমি বলতে হবে। Problem with the Gen Z is this, not that they don't want to tell why, they often don't know the why, they would like to explore. কিন্তু আমরা এত why করে না ওকে না এত কনফিউজ করে ফেলতেছি যে আমাকে তার মানে অ্যান্সার দিতেই হবে, আমি তো জানি না। they would like to explore, and that's then আমাদের আগে যারা ছিলেন বেবি বুমার, যারা আমার দাদা দাদি বা আমার মা, এনাদের আবার they have another pattern of ওই যে authoritarian, everything has to be controlled and authoritative একটাই আছে। Now
and there are a lot of other reasons, because এই কারণে যেটা হচ্ছে যে I teach respecting others at my ইউনিভার্সিটিতে আমাদের কিছু কোর্স আছে আর কি, বেসিক্যালি নন ক্রেডিট কিন্তু গ্র্যাজুয়েশনের জন্য ম্যান্ডেটরি। সো ওইখানে রেসপেক্টিং আদার্স বলে একটা কোর্স আছে, এবং এটা একটা পর্যায়ে আমি অ্যাকচুয়ালি আমার ম্যানেজমেন্টের সাথে বেশ ডিবেট করেই আমি বলছি আমি নামটা একটু চেঞ্জ করবো, রেসপেক্টিং আদার্স অ্যান্ড রেসপেক্টিং সেলফ। কারণ তুমি সেলফকে রেসপেক্ট না করলে কখন রেসপেক্ট উই টিচ দ্যাট। বাট ওইটা থেকেই আপনার যে পয়েন্টগুলো দিয়েছিলেন যে এন্টাইটেলমেন্ট, ডোপামিন, সেলফ সেন্ট্রিক অ্যান্ড এন্টারটেইনমেন্ট, রাইট। এন্টারটেইনমেন্টের কথাটা বলি ভাই একটু, আই রিয়েলি উড লাইক টু অ্যাড্রেস এন্টাইটেলমেন্ট। জেনজির যে এন্টাইটেলমেন্ট ফিল করা, এটার যদি বলেন যে নেগেটিভ সাইড যদি থাকে, এটার ফুল রেসপন্সিবিলিটি হ্যাজ টু বি টেকেন বাই জেন এক্স। কারণ আমরা বাবা মারা হয়তো আমাদের বাবা মারা অনেক করা ছিল, যে অথরিটেটিভ যারা বেবি বুমার্সের অনেক কিছু পাই নাই, হ্যাঁ, যে প্রত্যেকটা জিনিস আমাকে অনেক কষ্ট করে নিতে হয়েছে। আমি সেদিনকেও ক্লাসে গল্প করছিলাম যে আমার বাবার ওই যখন এডিডাসের ফিতা ছাড়া স্যান্ডেল আসলো, আই টোল্ড হিম টু বাই দ্যাট। উনি ওর থেকে দামি স্যান্ডেল কিনে দিয়েছেন, কিন্তু ক্লাস 8-এর ঘটনা, উনি আমাকে ওই স্যান্ডেলটা কিনে নেই। কারণ কথা হচ্ছে যে স্যান্ডেল শু পিছনে স্যান্ডেল না থাকলে অসভ্যরা পড়ে আর কি, হ্যাঁ। ওই দুঃখটা কিন্তু আমার এখনো যায় নাই। পরে যখন এবার ঈদে আমার ছেলেকে আমি কিনে দিলাম, ও কিন্তু একটা ভ্যালু বোঝে নাই। বাট আই বট দ্য বেস্ট এডিডাস স্যান্ডেল, কিন্তু আমার একটা না পাওয়ার কষ্ট আমি ওর উপর দিয়ে আমি আই অ্যাকচুয়ালি পাস ইট অন। এখন ওদেরকে এন্টারটেনমেন্ট ফিল করার পিছনে এটা কমপ্লিটলি রেসপন্সিবিলিটি আমাদের, হ্যাঁ। মানে ওদেরকে এত ইজিলি আমরা দিয়ে দিয়েছি সবকিছু, যেটা ওদের বয়সে ডিজার্ভ করে না। ওরা হয়তো ওদেরকে, আমাদের সবসময় ছিল যে সামনে একটা ছিল যেটা বলতাম যে আমাদের একটা মূলাধনা থাকলে এটা করলে এটা পাবা, এটা করলে এটা পাবা। তো ওদের কোনো কিছু করতে হয় না কোনো কিছু পেতে গেলে, হ্যাঁ। মানে আমার না পাওয়ার থেকে আমাকে দিয়ে গেছে সমানে, হ্যাঁ। মানে এবং যেটা করতে গিয়ে প্রবলেম যেটা হয়ে গেছে যে আমি ওকে অনেক কিছু বয়সের আগে দিয়ে ফেলেছি। এবং আমি সবসময় যেটা এখন আমি কয়েক বছর ধরে আমার ছেলে মেয়েকে বলি যে জাস্ট বিকজ ইউ কেম বায়োলজিক্যালি থ্রু মি, ইউ আর নট এন্টাইটেল ফর এভরিথিং অফ মাইন্ড, হ্যাঁ। মানে তোমাকে এটা আলাদা করে নিতে হবে। সিমিলারলি জাস্ট বিকজ ইউ কেম বায়োলজিক্যালি থ্রু মি, আই এম নট এন্টাইটেল, ফাদারহুড আমি এন্টাইটেলমেন্ট হিসেবে নিতে পারি না, হ্যাঁ। প্যারেন্টেও আসলে এন্টাইটেলমেন্টটা আর্ন করে নিতে হয়। অ্যান্ড আমরা দুই পক্ষই কিন্তু জিনিসটাকে এন্টাইটেলমেন্ট হিসেবে নিয়ে ফেলেছি। ও যে না ঠিক আছে বাবা হয়তো দিতেই হবে আমাকে, হ্যাঁ। আর আমি যে ছেলে হচ্ছে, এই যে একটা কনফ্লিক্ট। জাস্ট সরি, আমি জাস্ট এখানে একটা পয়েন্ট, আপনার কাছে কি মনে হয় না ব্যাপারটা কিছুটা এরকম যে দেয়ার ওয়াজ দিস ওয়ান জেনারেশন যারা সর্ট অফ it was like the responsibility generation because the resources were very scarce, and then they created the next generation যারা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমাদের জেনারেশন যারা বোথ রেসপন্সিবিলিটিও দেখছে এবং রিওয়ার্ডও দেখছে, and then they created the next generation যাদেরকে তারা শুধু রিওয়ার্ডের উপরে বড় করছে, they wanted to, তারা কোনো স্কারসিটি দেখাতে চায় নাই। এখন মুশকিলটা হয়েছে যারা শুধুমাত্র রিওয়ার্ডে বড় হয়েছে, they don't understand responsibility। এক্স্যাক্টলি ওইটাই বললাম যে আপনি এন্টারটেনমেন্ট, ওরা যে সবকিছু এন্টারটেনমেন্ট মনে করে, এর রেসপন্সিবিলিটি আসলে আমাদেরকে নিতে হবে। উই গেভ দেম এভরিথিং সো রিওয়ার্ড বেস, হ্যাঁ, খালি রিওয়ার্ডই দিয়ে গেছে, হ্যাঁ। এবং একটা পর্যায়ে পরে উই স্টার্টেড ফিল গিলটি যে আমরা বাবা মারা যখন দিতে পারতাম না, স্টার্টেড গিলটি। এবং এগুলো কিন্তু সব ইন্টারলিঙ্কড, যে সোশ্যাল মিডিয়া বলেন এই বলেন যে না ঠিক আছে আরেকটা বাচ্চা এখানে যাচ্ছে, আমার বাচ্চা দেখছে আমি নিতে পারছি না ওকে, আই স্টার্টেড ফিলিং গিলটি, নাথিং টু বি গিলটি অ্যাবাউট, হ্যাঁ। মানে আমার একটাই আছে, প্রত্যেকটা বাচ্চা যে পরিবেশে বড় হয় সে পরিবেশে আসলে তাকে মানে ওই দে হ্যাভ টু অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড দ্যাট থিং। এখন এটা থেকে এই এন্টারটেনমেন্ট প্রবলেমটা এসছে, এবং এটা আসলে এখন এটা থেকে ব্যাক করার কোনো উপায় নেই আসলে, হ্যাঁ। মানে আপনি যে ব্যাক করে থেকে কন্ট্রোল করবেন, যে জায়গায় চলে গেছে, আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ এনি ওয়ে। নাও এটা একটা বড় সমস্যা যে তারা সব কিছুতে এন্টাইটেল মনে করে, এবং এটা আমরাই ক্রিয়েট করেছি। এখন উই হ্যাভ টু সলভ ইট সামহাউ। এখানে আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস আসিফ ভাই, সেটা হচ্ছে যে আমি যখন সো একটা এক্সাম্পল দিই রেগুলার, সো একটা পেশেন্ট আসতো, ধরেন পেশেন্টের বয়স হচ্ছে গিয়ে 18, অ্যান্ড লেটস সে শি ইজ আ গার্ল, অ্যান্ড সে তার মাকে নিয়ে আসছে, অ্যান্ড শি ইজ ডিপ্রেস ফর হোয়াট এভার রিজন, অ্যান্ড সে মা আমাকে বলছে যে বাবাকে বলা যাবে না বিকজ বাবা এগুলো বুঝে না, লাইক বাবা বুঝেছে। বাবার বয়স কত? বাবার বয়স হচ্ছে 59, ওকে বাবা বুঝে না। আচ্ছা বাবা বুঝে, বাবা বলে কি হইতেছে সেটা, হোয়াট ডু মিন বাই ডিপ্রেশন, কিছু মানে ওর তো কোনো সমস্যাই নেই জীবনে ইন টার্মস অফ ট্যাঞ্জেবল, জীবনে খাওয়া আছে, পড়া আছে, কি ডিপ্রেশন কে, সো মেয়ের কথা হচ্ছে বাবা আমাকে নিয়ে কোনো কেয়ার করে না, বাবা আমাকে পছন্দ করে না, বাবার কোনো নাই, আমার প্রতি কোনো এমপ্যাথি নাই, বোধ শক্তি নাই, ইত্যাদি ইত্যাদি। বাবা খালি বলে মন খারাপ হইলে আম খাও, নামাজ পড়ো, হোয়াট এভার দ্যাট ইজ। তো এখন সো আমি অনেকে কিছু বলছিলাম যে আমার কাছে একটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে দেখেন একটা জেনজির জন্য ডিপ্রেশন বোঝাটা যত ইজি, একটা 60 বছর বয়স মানুষের জন্য, যে বাংলাদেশে 60 বছর ধরে আসছে, তার জন্য ডিপ্রেশন বোঝা আসলেই খুব কঠিন। ওয়াই? বিকজ
যে মানুষটার বয়স 60 বছর, তাহলে আজকে যদি 2022 সালে তার 60 বছর হয়, তার মানে আপনাকে বুঝতে হবে he started his journey from approximately 1950s, right? So 1950s এ যখন তার আগের বাবা মাকে যখন দেখছে, সে যখন যাত্রা শুরু করছে, সে স্কারসিটি দেখে বড় হয়েছে। সে দেখছে মানুষ বন্যার পানিতে না খেয়ে বাঁচার জন্য 15 কিলোমিটার হাঁটতেছে বা অনেক কষ্ট করতেছে, রাইট? তো তার কাছে বেঁচে থাকা ওয়াজ আ লাক্সারি, অ্যান্ড ভালো খাওয়া দাওয়া করে বেঁচে থাকা ওয়াজ আ লাক্সারি। দ্যাটস হাউ হি ওয়াজ, মানে সেভাবে বড় হয়েছে, সে তার পরের জিনিসগুলোভাবে বড় করছে। অ্যান্ড দেন সে যখন একটা মানুষকে দেখে যে মানুষটার খাওয়া দাওয়া আছে, সেটা ভালো স্কুলে পড়তে পারে, এবং সে ডিপ্রেসড বিকজ হোয়াট এভার, অ্যান্ড তাদের কাছে জিনিসটা তারা জিনিস বুঝতে পারে না। আই আন্ডারস্ট্যান্ড অ্যাজ আ সাইকোলজিস্ট, আই আন্ডারস্ট্যান্ড ডিপ্রেশন অ্যাজ আ ডিজিজ, ডিপ্রেশন অ্যাজ in a different form of it. I completely understand depression, but এইখানে আমার কাছে মনে হয় যে আমরা যখন বিভিন্ন ভাষায় কথা বলি, আমরা না একটা জেনারেশনকে না গালি দিয়ে দিই, হয় এইটাকে না হলে ওইটাকে, বাট কেউই বোঝার চেষ্টা করে না যে দুইজনের একটা পয়েন্ট আছে। যে মানুষটা এখন আজকে সিলেটে বন্যায় অনেক কষ্ট করে সাঁতার কেটে বাঁচা থাকার জন্য, তাকে যদি আপনি একটা ঢাকার গুলশানের একটা ছেলে বা মেয়েকে দেখেন যে ডিপ্রেসড, কারণ ফর তার বাবা মার সম্পর্ক খারাপ, এই জন্য সে ডিপ্রেসড, হি ওন্ট আন্ডারস্ট্যান্ড যে ভাই প্রবলেম কি, তোমার বাবা মার সম্পর্ক খারাপ, ভালো আছে। সো এটা কি ইফ আই ডোন্ট মাইন্ড সেইং, মানে এই মানে বোঝার দায়িত্বটা আমার সবসময় মনে হয়েছে যে বোঝার দায়িত্বটা আসলে যারা আমরা বড় জেনেক্স বা বাবা মা, তাদের কিন্তু দায়িত্বটা বেশি পড়ে। হ্যাঁ, মানে আপনি যদি এক্সপেক্ট করেন যে আপনার ছেলে মেয়ে আপনাকে বুঝবে, তার থেকে কিন্তু হ্যাঁ অবশ্যই বোঝার তার দায়িত্ব আছে, আপনার দায়িত্বটা অনেক বেশি। না, আই কমপ্লিটলি এগ্রি। এবং সবচেয়ে বেশি যেটা বোঝার দায়িত্ব, যেটা হচ্ছে যে আমি যদি তাকে দিয়ে দিই সবকিছু, দেন একটা সময় সেটা ভ্যালু করবে না। সো এই জিনিসটা বোঝার অবশ্যই একটা মানে দায়িত্ব আছে। এবং এটা বাট there is a very human cause to it, ভাই, because he saw so much crisis যে সে জাস্ট আমি হিউম্যান কজটা এগ্রি করি, কিন্তু হিউম্যান কজের বাইরে হয়ে গেছে কি জানেন, ওনারা বা অধিকাংশ বাবা মার একটা প্রবলেম হয়ে গেছে, যেটা আমি ভেরি সরি টু সে দ্যাট, বাট আমি নিজে বাবা মা তো, আমি এক সময় করে এসেছি এটা, যে ইউ থিঙ্ক ইউ ক্যান ব্রিং বাই প্যারেন্টহুড উইথ মানি। আপনি মনে করছেন যে আপনি দিয়ে ও যা চাচ্ছে তার আগে তো আমি দিয়ে দিচ্ছি, ওর আবার কি লাগবে। হ্যাঁ, কিন্তু আপনি প্যারেন্টহুড দিয়ে ওকে টাকা দিয়ে প্যারেন্টহুডটা কিনতে চাচ্ছেন কিনা, আপনি আপনার ফ্রি টাইম বের করতে চাচ্ছেন, সো দ্যাট ইউ ক্যান। I'm sorry, that kid might not, এই যে বলেন এই কথা অনেকেই বলে যে ওকে তুমি সব দিয়ে দিচ্ছি, ও সব হয়তো চায়ও না, ও হয়তো ওই টাইমটা তোমার সাথে প্রবলি হি ওয়ান্ট টু সিট, হ্যাঁ তোমার বকাও হয়তো খাইতে চায়, অনেকে হয়তো কিন্তু তুমি তো মনে করছো যে তুমি মানে আমরা মনে করি যে আমরা সব দিচ্ছি কেন তুই ডিপ্রেস, হ্যাঁ, বিকজ ও তো সব চাচ্ছে কিনা এটা কখনো আমি জিজ্ঞেস করেছি কিনা, ওর চাওয়াটা কি জিজ্ঞেস করেছি কিনা। মানি ক্যানট বাই প্যারেন্টহুড। আই কমপ্লিটলি এগ্রি। এই পয়েন্টটা একটা খুব ইন্টারেস্টিং স্টাডি আছে 2019-এর, যে তাও করোনার আগে, অ্যান্ড দ্যাট ইজ দ্যাট এই জেনারেশনের বাচ্চারা জেনজি রিসিভ দ্য লিস্ট অ্যামাউন্ট অফ টাইম ফ্রম দেয়ার প্যারেন্টস। এটা কখনো হিউম্যান হিস্ট্রিতে হয়েছে নাকি আমি জানি না, বাট অ্যাকর্ডিং টু দ্য স্টাডি জন হপকিন্স ইউনিভার্সিটির, জেনজি রিসিভ দ্য লিস্ট অ্যামাউন্ট অফ টাইম ফ্রম দেয়ার প্যারেন্টস। এবং প্যারেন্টসরা কিন্তু আসলে সর্ট অফ প্যারেন্টিংকে কিছুটা হলেও ডেলিগেট করে দিছে টু কোচিং সেন্টার্স অর টু স্কুলস অর টু সোশ্যাল মিডিয়া। ইটস জাস্ট আ ডেলিগেশন, কিন্তু যেটা একটা ক্যাটাস্ট্রফি তৈরি করছে। কেন এটা কিন্তু আমার অনেক সময় মানে আমার কেন অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে লাইফ মেনটেনিং লাইফ ইন দিস এজ ইজ ভেরি টাফ। হ্যাঁ, মানে আপনার যদি মানে আমার ট্রাফিক জ্যামে যদি 3 ঘন্টা থাকতে হয়, আমার ছেলেকে দিব কখন? হ্যাঁ, এটা একটা কোয়েশ্চেন হতে পারে। আমিও কিন্তু আরেকটা মানে আম রানিং ফর অ্যানাদার হায়ার অ্যাম্বিশন। হ্যাঁ, আমারও কিন্তু একটা সেলফ রানিং রেসের মধ্যে চলে গেছে। আমিও কিন্তু ওই যে অ্যাওয়ারনেস বললেন, অ্যাওয়ারনেস খালি জেনজির অভাব না, মানে আমার অভাব, আমি কতটুকুতে আমার আই নিড টু স্টপ অ্যান্ড আমার প্রায়োরিটি কি, এটা আমাকে বুঝতে হবে। সো যে আমি দিয়ে দিয়েছি কেন, কিন্তু আমার একটা অদ্ভুত অবজারভেশন আছে, সেটা হচ্ছে বাবা মা আজকাল একেবারেই নিজেরাও সোশ্যাল মিডিয়া সেন্ট্রিক, একেবারেই পড়াশোনা করেন না। মানে যে মানে আমি আপডেটেড থাকে না। প্রবলেম কি, আমি আপনাকে একটা রিসেন্ট মানে আমার একদম ফ্যামিলিতে দেখা যে মা ছেলে মেয়ে দুজনকে ইংলিশ মিডিয়ামে দিয়েছেন। আর মাদার ইজ ভেরি এডুকেটেড। যাওয়ার পরে কোন একটা কারণে ইটস এ ভেরি ডিফিকাল্ট ইংলিশ প্রোনাউন্সিয়েশন। হ্যাঁ, মানে ইট ওয়াজ দ্য ওয়ার্ড ইজ ভেরি ডিফিকাল্ট, বাট শি ওয়াজ নট লাকি টু গো থ্রু দ্য ইংলিশ মিডিয়াম স্কুল, কিন্তু সামহাউ প্রোনাউন্সিয়েশনটা রং হয়েছে। হ্যাঁ, অ্যান্ড বোথ চিলড্রেন actually got a chance to humiliate the mother, হেসে ফেলেছে, and the mother feels so embarrassed যে তারপরে 2 সপ্তাহ 3 সপ্তাহ দেখি যে সে আর এতেই যায় না। হ্যাঁ, তাদের রুমে যায় না, and I could sense that. And তখন আমি ওনাকে বললাম যে আপনি why don't you go and tell them this straight, so like yeah
টেল দেম তো, মানে ওনাদেরকে একটা বাংলা ওয়ার্ড বলেন না, উচ্চারণ করতে কঠিন, হ্যাঁ, মানে ইউ জাস্ট ইউ হ্যাভ টু প্লে। কিন্তু আপনাদের যে ব্লেমটা, ওনাকে তখন বললাম যে আপনারা যেটা করতেছেন যে আপনারা ইংলিশ মিডিয়াম ছেলেমেয়েদেরকে এমন পড়াশোনাতে দিচ্ছেন যেটা আপনারা নিজেরা আপডেটেড থাকছেন না। সো your ability to মানে I don't say control, your ability to participate in his education in anything is actually you're losing it. আপনি ডিস্টেন্স করে ফেলছেন, এবং সেই ডিস্টেন্সের ভয়ে আপনি দেখে ভাবছেন যে কোচিং সেন্টারে ইউ থিঙ্ক দ্যাট ইউর nothing compensate nothing. A coaching center will never compensate a fatherhood or a mother. আমি এখনো বলি যে আমি একটা parental presence during when a child is studying is far more important than 20 teachers that you give them. ও যদি আপনি খালি বসে থাকেন, ও যে ফোকাসটা রাখতে বাধ্য, কিন্তু কোনো বাবাকে আপনি ওটা পারবেন না করাতে। হ্যাঁ, মানে আপনি ঠিক আছে, আপনি নিজের সোশ্যাল মিডিয়া থাকেন, কিন্তু বসে থাকেন ওখানে, where he's sitting in the own room. কেন, আমার এখনো কোশ্চেন হচ্ছে যে কেন একটা 10-12 বছরের ছেলে, প্রাইভেসি ঠিক আছে, আমাদের সময় একেবারেই প্রাইভেসি ছিল না, জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি সব, এখন এত প্রাইভেসির আবার দরকার নেই যে 10 বছরের ছেলে 24 ঘন্টা দরজা বন্ধ করে রাখবে। আপনি এজ আ ফাদার আর প্যারেন্টস, আপনি একবার নক করে দেখবেন না যে ভিতরে কি হচ্ছে। মাঝখানে যে ইনসিডেন্টটা হলো একটা, আই ডোন্ট বিলিভ দিস। So parenthood has to be learned, এবং এই গ্যাপটা you have to really think about it. সেলফ-সেন্ট্রিকের ব্যাপারে যেটা আমি I just wanted to touch, এন্টাইটেলমেন্টের ক্রিয়েটটা কিন্তু আমাদের করা, হ্যাঁ, মানে ওদেরকে যে এন্টাইটেলমেন্ট ফিল করানো, ইউ আর এন্টাইটেলড টু এভরিথিং, দে গট ইট ফ্রম আস। হ্যাঁ, আপনার কাছে একটা পর্যায়ে কখনো মনে হয়েছে কিনা এই পয়েন্টে যে অনেক ক্ষেত্রে বাবা মা খুব আর্লি বাচ্চাদেরকে ভয় পায়? হ্যাঁ, এটা বললাম তো আপনার, আর্লি মানে কি, মানে আপনি আমার বাসায় যেটা হচ্ছে, আমার টিউশন ইংলিশে যখন ইংলিশ মিডিয়াম স্কুলে, আই রিগ্রেট দ্যাট ডিসিশন। তো এসে যখন আমি একদম স্ট্রেট বলেছি, বাবা ইউনো ইফ ইউ ওয়ান্ট টু টক ইংলিশ টু মি, তুমি বলে দেখো, হ্যাঁ, ইউ ডোন্ট হ্যাভ টু শো ইট টু মি, হ্যাঁ, বা ঘরের মধ্যে আই উড রাদার প্রেফার ইন বাংলা, মানে বিকজ দ্যাটস মাই ফেভারিট ল্যাঙ্গুয়েজ অফ মাই, কোনো সমস্যা নেই, কারণ এটা তোমার শিখতে হবে। আমি অনেক সময় দেখে ওই দোকানে গেলে যে বাবা মা রিয়েলি স্ট্রাগলিং বাট দে ট্রাইং টু স্পিক ইন ইংলিশ টু দি কিডস। আমার কোশ্চেন হচ্ছে ওয়াই, এবং এটা ভয় থেকে, হ্যাঁ, যে মানে এম্বারাসমেন্টের ভয়, এর ভয়, এবং কারণ আপনি ভয় তখনই পাবেন বিকজ when you don't have control. খুবই ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে 15 থেকে 18 বছরের আমার যতগুলো পেশেন্ট আছে যারা ড্রাগ অ্যাডিক্টেড অফ সাম সর্ট, প্রত্যেকের ক্ষেত্রে তাদের বাবা মা তাদেরকে ভয় পায়। বাবা মা স্ট্রিক্ট হবে না, তারা বকবে, কিন্তু তারা যেটা দেওয়ার দিয়ে দিবে। অ্যান্ড দেন আমি বলছি, আপনি যদি দিয়ে দেন দেন হাউ ক্যান আই হেল্প ইট? আর আপনি যদি বলেন রিহ্যাব সেন্টার হেল্প করবে, এটা একটা কারণে হেল্প করবে, কারণ রিহ্যাব সেন্টার আপনার বাচ্চাকে ভয় পাবে না। আর আপনি আপনার বাচ্চাকে ভয় পাইলে তো হবে না, এবং বাবা মা খুব তাড়াতাড়ি বাচ্চাকে ভয় পায়। এবং প্রথম থেকে বাচ্চাদেরকে মানে ইন্ডিপেন্ডেন্ট করা, মানে আমার একটা ওয়ে, যেমন লাইক আপনি যেহেতু তুলে নিই, আমি গত 1-2 বছর থেকে মাই ওয়াইফ গেটস আ বিট, কারণ আমি একদম ওদের সাথে বসে দ্য অ্যামাউন্ট অফ মানি দ্যাট I have saved for them, I open it up, I say like this is what you're going to get after 18, and there's a last piece of money that you're going to get from me. I'm not going to pay a single penny. That's a brave father. আমি বললাম যে I'm not going to get, এবং আমি আজকেও বারবার সাথে জিজ্ঞেস করেছি, আমি যে বাবা, you know what, 17 না, one more year, and then I'll tolerate you for one more year, and I want you to get out of my house by 19. হ্যাঁ, আমি তারপর 19 বছরের মধ্যে বেরোয় যাবো, I will tolerate you for 2 more years. Just get out of my house. If you don't, I will get out of my house, because আমার সিম্পল জিনিস, কারণ তার হচ্ছে যে আমি then my life, I have to build my life. I'm getting aged. I've given you যেটা দিয়ে তুমি 22 বছর পর্যন্ত তুমি টেক কেয়ার করতে পারবা। 22 বছরের পর তুমি একটা পয়সা তুমি আমার কাছে চাইবা না, পাবা না। Even this, I've got one মানে paternal house. I said like I'm not going to give you 1 brick of this house. আমার 2টা ফ্ল্যাট আমি এটা অফ করে দিয়ে যাবো। You need to build yourself. তোমার অ্যাসপিরেশন যদি তুমি বানায় নাও, বছরে একবার ফোন দিবা, ফাইন। যদি দেখি যে ইউ আর ডিসঅনেস্ট, আমি ফোনটা রিসিভ করবো না। I remind them every day, both my daughter and my son, even my daughter. I don't want you to be, whether you're going to get married or not, it's your decision. Whether you're going to be a mother or not, it's your decision. But by 20, highest, এই বাসায় দরজা খোলা, তারপর দরজা বন্ধ করে দিব। হ্যাঁ, মানে you can go run wherever you want to run. Because that has to be understand that yes, that time I'm not going to be there forever for them to pull up. মানে পড়ে যাবে, আমি গিয়ে বারবার তুলবো, পড়ে যাবে, বারবার গিয়ে তুলবো। It's not going to happen. ওই যে একটু আগে বলছেন বন্ধু তৈরি করা কেন এত কঠিন, I like her answer. ডিপে যদি যান, আপনি বন্ধু কীভাবে তৈরি করবে? এখন বাবা মা যদি আপনি এদিকে হচ্ছে ইউ আর নট আন্ডারস্ট্যান্ডিং ইউর চিলড্রেন, এদিকে আপনি প্রত্যেকটা জিনিস ডিরেক্ট করে দিচ্ছেন, হ্যাঁ, আপনি কার সাথে মিশবেন ছোটোবেলা থেকে, হ্যাঁ, তুমি ওর বাসায় যাবো না। সো আই এম ট্রাইং টু স্ট্যাটাস কন্ট্রোল। হ্যাঁ, আমার সময় তো এটা করে নাই। আমার বাবা মা দেখতো যে আমি যদি কোনো মানে পাড়া যদি হয়তো এমন কারোর সাথে মিশছি যেটা তার পথ, কিন্তু কখনো বলে নাই। আমার বাবার কথা ছিল যে লেট হিম, পড়লে ও যদি বুঝে শেখে যে এই বন্ধুটার সাথে মেশা ভালো না, ইটস হিজ ডিসিশন, I cannot guide who to, তারপরে কি, কারণ এখন I will die someday, তারপরে ও সিলেক্ট করবে কি করে। এই যে দ্য ওভার কন্ট্রোলিং উইদাউট আন্ডারস্ট্যান্ডিং যে আপনি কার সাথে মিশবেন, ওর সাথে যাচ্ছ কেন, ওর সাথে মিশছো কেন, কার সাথে মিশবেন, কার সাথে বসবেন, ইউ ক্যানট ডু দ্যাট।
And the first lesson you learn is অপরিচিত কারো কাছ থেকে কিছু খাবা না, and that is important. But the thing is, when অপরিচিত is the biggest problem. How do you define অপরিচিত? That's because অপরিচিত is everyone. মানে আমরা তো মানে অনেক সময় তো মানে এটা চেনি না, সো দ্যাটস আ বিগ ইস্যু। আর লাস্ট যে পয়েন্ট একটু আমি লিভিং সেলফ সেন্ট্রিক। হ্যাঁ, এখন ইস্যু যেটা হয়ে গেছে ভাই মানে এবং নাফিসা ক্যান টেল দ্যাট সেলফ সেন্ট্রিক ইজ অ্যান্ড সেলফ কেয়ারিং, এটা হঠাৎ করে আমরা না মিক্স করে ফেলছি। আমাদের বাবা মারা আমাদেরকে সেলফ কেয়ার করতে শেখায় নাই। আপনি যদি বলেন যে ইফ আই হ্যাভ ওয়ান রিগ্রেট দ্য ওয়ে আই ওয়াজ গ্রোন আপ, অ্যান্ড আমি যদি বাবা মাকে, আমার মা বেঁচে আছেন, বাবা মারা গেছেন, আমি যে একটা জিনিস আমি পেতাম, যে যদি সুযোগ পেতাম যে এই দুটো জিনিস যদি আমাকে শেখাতে ছোটোবেলা থেকে, আই উড হ্যাভ টোল্ড ওয়ান, যে সেলফ কেয়ার নিতে শেখাও নাই কোনো দিন। হ্যাঁ, আই ওয়াজ অলওয়েজ টট টু লিভ ফর আদার এক্সট্রিম। হ্যাঁ, যে তুমি তোমার বোনকে দেখবা, তোমার বোন আরেকজনকে দেখবে। The other part is basically I was never taught to manage money. হ্যাঁ, মানে আমাকে কখনো ইউনিভার্সিটি পর্যন্ত, বিবিএ গ্র্যাজুয়েশন শেষ পর্যন্ত যা লাগবে কিনে দিব, টাকা হাতে পাবো হচ্ছে আসা যাওয়ার ইউনিভার্সিটিতে, আর মাঝখানে খাওয়ার কিছু, ক্যাশ দিত না। And suddenly when I got money, IBA থেকে I got a very good job. 25 বছর বয়সে যখন I got, আমি গুনতে পারতাম না। হ্যাঁ, মানে না গুনে গুনে টাকা, যে আপনি 75,000 টাকা back in 2001, a lot of salary, I couldn't count it. And আমি সেই পেইনটা কিন্তু I'm carrying now, because আমার এখনো মানি ম্যানেজমেন্ট, পার্সোনাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট is very weak. Now এখন যেটা হচ্ছে যে সেলফ সেন্ট্রিক সেলফ কেয়ার ইজ আ প্রাইমারি থিং, কিন্তু সেলফ কেয়ারের ডেফিনেশনটা ইজ ভেরি ডিফারেন্ট। আপনি 2 লিটার পানি খাওয়া, 8 ঘন্টা ঘুমানো ইজ আ পার্ট অফ সেলফ কেয়ার। মানুষজনকে টাকা দেয় ইজ আ সেলফ কেয়ার। হ্যাঁ, স্পিরিচুয়াল বিছানা গুছানো ইজ আ সেলফ কেয়ার। There are 6 dimension, 8 dimension বলে, 8টা আমার অনেক কমপ্লিকেটেড লাগে। 6 dimension অফ সেলফ কেয়ার যেটা, সেটা যদি বেসিক পড়ে এবং প্রত্যেকটা যদি একটা একটা করে প্র্যাকটিস করে, কোনো সমস্যা নেই তো। এবং ওইখানে কিন্তু মানে সোলো ট্রাভেলের কথা কেন করা হয়, আমি কিছুটা এনকারেজ করি, বিকজ ওই গিয়ে তো আসলে আলটিমেটলি আরেকজনের চেনার সাথে গিয়ে মানে ইউ আর নট রিয়েলি, এই যে সেলফ অ্যাওয়ারনেস যেটা থেকে এখন ওইখানে আসছে, যে ওনারা সেলফ অ্যাওয়ারনেসের জায়গাটা এত কম। এইটা আরেকটা প্রবলেম যেটা আমার রিসার্চে বেরিয়ে আসছিল, যে জেনজির সেলফ অ্যাওয়ারনেস মানে ও কোনো সময় না যে একটা ধীর স্থিরভাবে বসে সব কিছু বন্ধ করে আধা ঘন্টা চুপচাপ বসে চিন্তা করবে যে আমার সারাদিনে ভালো গেল কি খারাপ গেল কি। হ্যাঁ, এই যে চিন্তা করবে যে আমার উইকনেসটা কোন কোন জায়গায়। আমি আমার ছেলেকে একটা কথা বলতে, দেখো ইউ ক্যান লাই টু এভরিবডি, সবার সাথে মিথ্যা কথা বলতে পারো, কিন্তু দিন সাথে রাতে ঘুমানোর সময় যে নিজের সাথে মিথ্যা কথা বলো, ওই মানুষকে আমি আর কিছু করতে পারবো না। আই ক্যানট হেল্প দ্য পার্সন হু টেল লাই টু দ্যাট পার্সন হিমসেলফ, বিকজ আমরাও দুষ্টামি করেছি, কিন্তু কোনো স্কুল ফাঁকি দিয়েছে আমাদের সারা জীবনে একবার, কিন্তু 3 রাত ঘুমায় নাই পরে। হ্যাঁ, যে রাতের বেলা যে স্কুল ফাঁকি দিয়েছি, এটা যে একটা অন্যায়, আমার না গিল্ট ফিলিং থেকে এটা আর ঘুম হয় নাই। কিন্তু এখন যেটা দেখছি যে আমি যে ওর সেলফ আন্ডারস্ট্যান্ডিং এত কম, অ্যাওয়ারনেসের রেজিং এর সময়টা এত কম, অ্যাওয়ারনেস করা তো শেখায় নাই এখানে। সরি, আমি এখানে এটা যখন প্যারেন্টিং এর যেটা বলি, এখানে আমার কাছে একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট মনে হয়, সেটা হচ্ছে যে প্যারেন্টিং এর একটা খুব কি ইম্পর্টেন্ট, মানে টিনেজ প্যারেন্টিং এর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমাদের দেশে বাবারা বারবার মিস করে, সেটা হচ্ছে what I would term it as, let's say, strategic parenting. তারা যখন প্যারেন্টিং চিন্তা করে, এটা হচ্ছে কি ইটস শারীরিক পরিশ্রম। বাচ্চা ঘুমায় না, কোলে নাও, বাচ্চা ডাইপার বদলাইতে হবে, অ্যান্ড দ্য মোমেন্ট বাচ্চা আস্তে আস্তে দাঁড়াইতে শিখে, করতে শিখে, তারা মনে করে প্যারেন্টিং থেকে আমি একটা রিটায়ারমেন্ট নিয়ে নিব। সো বাই 10 প্যারেন্টসরা বেসিক্যালি একটা রিটায়ারমেন্টে চলে যায়, অ্যান্ড দে বিকাম জাস্ট লাইক আ facilitator, the financial provider of they don't remain parent anymore. So between, let's say, 12 থেকে 19 বা আমার আসলে রিটায়ার করছে প্যারেন্টিং থেকে, এবং যা লাগবে দিয়ে দিব টাইপ, রাইট। অ্যান্ড আবারও দেখা হবে যখন তুমি বিসিএস এ চান্স পাবা, আবারও দেখা হবে যদি তুমি পিএইচডি করো, আবারও দেখা হবে তোমার বিয়ের সময়, যখন মানে কাকে তুমি বিয়ে করবে, তখন আমি তোমার সাথে আবার দেখা করব। বিটুইন 12 to 25 তোমার সাথে আসলে আমার ওরকম কোনো প্যারেন্টিং আসলে অ্যাক্টিভলি নাই, ইউ আর অন ইউর ওন। সো একটা হচ্ছে কি ইউ আর অন ইউর ওন বিকজ আই হ্যাভ এম্পাওয়ার্ড ইউ মেক দ্য রেসপন্সিবল, বাট বাবা মা ওই যে স্ট্র্যাটেজিক প্যারেন্টিংয়ের জায়গাটা, যেখানে আমি একটা সম্পর্ক মেনটেন করে ওকে স্ট্র্যাটেজিক্যালি মেন্টরিং বা কোচিং করতেছি, ওই জায়গাটা আমার কাছে কিন্তু মনে হয় এটা আমাদের একটা বড় ভুল। আপনি যেহেতু কাউন্সেলিং করেন, এবং হ্যাভ ইউ রিয়েলি এম্পাওয়ার্ড দেম, দ্যাটস মাই কোয়েশ্চেন। হ্যাঁ, মানে গিভিং দেম মানি অ্যান্ড গিভিং দেম এনিথিং দ্যাট দে ওয়ান্ট, ইজ ইট এ রিয়েলি এম্পাওয়ারমেন্ট? আমার মনে হয় আমার এখানে ডিসএম্পাওয়ারমেন্টটা বেশি লাগে। আর এমপ্যাথির যে ব্যাপারটা বাবা মার সবাই মানে যেটা আমরা সবসময় ভুলে যাচ্ছে, যে
your silent presence, হ্যাঁ মানে আমার টাকা আমি কে বলেছে তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে দেবো, your silent presence beside me at time is a lot of the things. সবসময় তোমার সাথে আমার জিজ্ঞেস করতে হবে যে তোমার কি হয়েছে, তাও না, lot of the time you just sit beside the son who is sit and observe. অন্য টপিকস নিয়ে কথা বল, হ্যাঁ ও একটা সময় কথা বলবে কিন্তু তোমার সেই সময়টা আমরা নিজেরাই এত এনগালভ যে এটাতে। অনেক ক্ষেত্রে কিন্তু প্যারেন্টরা ট্রাফিক পুলিশের মতো হয়ে যায়, দ্য হোল কমিউনিকেশন ইজ অ্যাবাউট এটা করো 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 এটা করো, দ্যাটস ইট, দ্যাটস হোয়াট দ্য ইন্টারাকশন ইজ, দেয়ার ইজ নো আদার লিসেনিং, দেয়ার ইজ নো অবজার্ভিং, দেয়ার ইজ দিস ট্রাফিক। হ্যাঁ লিসনিং স্কিল তো এই জন্য মানে আমাদেরও নাই, ওনাদের মানে কিন্তু ওইটাই বললাম যে এটা সামারি, যেটা আমি সবসময় বলি যে দেখেন only thing is that number one, money will not buy you parenthood. You will never be a parent by spending money on your children. Has as much money as you want and as much money you want to deliver it, number one. Number two, to be there. Be there, presence. Presence হচ্ছে when I say presence, keep your cell phone aside. আপনি ছেলের পাশে আছেন কিন্তু আপনি you're like always like it's not going to work out. মানে আপনি ও দেখছে যে আপনি কতটুকু সিনসিয়ার, ওর তো বোঝার ক্ষমতা আছে যে আপনি কতটুকু সিনসিয়ারলি ওর পাশে আছেন। ও আপনার এই টাইপের স্পিড আর এ দেখলেই বোঝা যাচ্ছে ওর, হ্যাঁ ও আপনি সোশ্যাল মিডিয়াতে কি করছেন, ওরা ভীষণ শার্প, জেনজি ইজ ভেরি শার্প। হ্যাঁ আপনি মানে ওকে যদি ও এক চোখে কোনা দিয়ে দেখে যে আপনার সেলফোনের স্ক্রিনে কি চলছে, হি উইল আন্ডারস্ট্যান্ড হাউ মাচ কনসেন্ট্রেশন দ্যাট ইউ আর গিভিং এন্ড হাউ মাচ, হ্যাঁ এবং ওই ডিসঅনেস্টিটা ও পছন্দ করে না, একটা পর্যায়ের পরে ও মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। অ্যান্ড সো সেলফ কেয়ারটা আমার মনে হয় যে শেখানোটা খুবই জরুরি। সো 2018 and 2019 এর অনেকগুলো স্টাডি যেটা বলে সেটা হচ্ছে, আমি এখানে একটা লিস্ট করছি, আমি এটা ইয়েতে ইউটিউবের ডেসক্রিপশনে দিয়ে দিব, আমি একটা প্রত্যেকটা ভাগ করে না বলি সো দ্যাট কেউ চাইলে পড়তে পারে, বাট অনেকগুলো স্টাডি, হার্ভার্ড ইউনিভার্সিটির, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির, ফিউ ইনস্টিটিউট, অনেকগুলো স্টাডি যেটা দেখায় সেটা হচ্ছে ক্লিয়ারলি জেনজির একটা বিরাট প্রবলেম তারা আইডেন্টিফাই করে অ্যাজ মেন্টাল হেলথ, পার্টিকুলারলি ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি ইজ স্কাই হাই। সো মানে অনেক মানে দে আইডেন্টিফাই দেমসেলভস এজ লাইক মানে কি বলবো, মানে সুস্থ জেনজির থেকে অসুস্থ জেনজি বেশি। All the studies show that, like all of them feel depressed, or many of them feel anxious, and it's extremely common. বাংলাদেশে এরকম জেনজির উপরে মানে আমার জানা মতে কোনো স্টাডি আমার জানা নাই আর কি, বাট আমি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে দেখছি যে it's very true, they feel very depressed. Not all of them come for counseling, but definitely almost all of them feel that pressure. কেন তোমার কাছে মনে হয় যে জেনজির এত বেশি ডিপ্রেশন বা অ্যাংজাইটি হচ্ছে? আমি শুরু করব হচ্ছে স্যারের কথা ধরে একটা এসে স্যার একটা কথা বললেন, মানে কিছু কথা মানে মনে হচ্ছিল যে লাইক ইয়েস আই ফাউন্ড দ্য পয়েন্ট, এরকম। থ্যাংক ইউ স্যার ফর ব্রিংিং আপ দ্য পয়েন্টস। একটা যেটা বললেন যে স্যার আপনার জুতার ফিতাটার কষ্টটা আপনার এখনো রয়ে গেছে। আই বিলিভ আমার বাবা মারও এরকম কিছু না কিছু কষ্ট আছে, এবং মানে মি বিং দ্য ফার্স্ট বর্ন, আমি বেশ লাক্সারি পেয়ে বড় হয়েছি আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস টু মাই প্যারেন্টস। তো বাট মানে লাক্সারির সংজ্ঞাটা হচ্ছে এরকম যে আজকে আমার একটা সাবজেক্টের বই লাগবে, আমার 3 জন রাইটারের বই আমার বাবা এনে দিবেন। আমার ঈদে কাপড়, মা পারলে 2টা, মা আরেকটা লাগবে আরেকটা দিব। মানে আমার এই যে এইগুলা যে জিনিসগুলোতে তারা কষ্ট পেয়েছেন সেগুলোতে আমার কখনো তাদেরকে কিছু বলতে হয় না। ইনফ্যাক্ট তাদের এফর্টটা মাঝে মাঝে আমার মনে হচ্ছে এত লাগবে না। বাট এটার কারণে একটা ব্যাপার কি হয়েছে যে মানে তারা তো ওই জায়গায় স্কোর কিপিংটা করছে যে আমি দিচ্ছি, ফিডব্যাক কোথায়? কারণ তারা ফিডব্যাকটাও চাচ্ছে ওরকম ওই স্পেসিফিক হিসাবে যে আমি তোমাকে এই জিনিসটা এই জন্য দিয়েছি, সো এটার ফিডব্যাক এরকম লাইক আ কম্পিউটার প্রোগ্রাম, তো রেজাল্ট না আসলে তোমার সমস্যা, ইউ আর দ্য ফল্টি প্রোগ্রাম হিয়ার। হ্যাঁ, বাট রিটার্ন অন ইনভেস্টমেন্ট হ্যাঁ মানে হাউসএভার ইউ ডিফাইন দ্যাট। তো ওইটার কারণে হচ্ছে কি আমার একটা পর্যায়ে আমাদের জেনারেশনে আমি বলবো যে আমাদের না একটু গিল্টও কাজ করে যে আসলে তো বাবা মা চেষ্টা করছে, দিচ্ছে, সো কিছু যদি আমি না ফিরাই তাহলে তো মানে একদম বেইমানির লেভেলে চলে যাচ্ছে ব্যাপারটা। তো ওই জায়গা থেকে অনেস্ট থাকার জন্য দেখা যাচ্ছে আমিও নিজের সাথে কিছুটা কম্প্রোমাইজ করছি। তো কম্প্রোমাইজ করতে গিয়ে এমন একটা পার্সোনা দাঁড় করিয়ে ফেলছি আমার নিজের, যেটা হয়তো আমি নিজেও পছন্দ করছি না। আচ্ছা, একটা বড় প্রবলেম হচ্ছে কি আপনার যেটা 2019 এর একটা স্টাডি যেটা দেখাইছে সেটা হচ্ছে কি ডিপ্রেশনের একটা মেজর রিজন হচ্ছে এক্সপেকটেশন প্রেশার, রাইট? Where did that expectation pressure come from? Is it really from parents, or is it something that we created as an imagination? Both, I would say. Both এই জন্য যে মানে আমাদের ইমাজিনেশনটাকে মানে অফকোর্স আমরা সবাই সভরেন বিইং,
তো আমাদের বাবা মার ওই সাইড থেকে যে বাবা মা এরকম একটা কিছু এক্সপেক্ট করছেন, এখন বাবা মার এক্সপেকটেশনের সাথে আমরা একটু কম্পোনেন্টস লাগাই আমরা নিজেরা যে আচ্ছা এইটা হবে, ঠিক আছে, এটার সাথে এটা একটু থাকলে হয়, আচ্ছা ওইটা হলে আরেকটু ওইটা, তারপর আরেকটু ওইটা, এইটা আমাদের নিজেদের। তো দেখা যাচ্ছে জিনিসগুলো যদি চেইন রিয়াকশনের মতো হতে থাকে, আমি যদি একটাতে ফেল করে যাই বাকিগুলো অটো মানে বন্ধ হয়ে যাচ্ছে, যেহেতু আমি ওইটার সাথেই পেরিফেরাল হিসাবে বাকি জিনিসগুলো অ্যাড করছিলাম। সো যখন ওই কোডটা গন, বাকি শেলগুলোর আর থাকছে না, সিগনিফিকেন্স থাকছে না, এটা একটা। এবং আমার যেটা মনে হয় যে মানে বাবা মার এই যে তারা এক্সপেক্ট করেন, এবং এটার জন্য হয়তো আমরা এরকম একটা স্পেসিফিক আউটকাম, মানে আমাদের দেশে এখনো যেটা ট্রেন্ড, যেটা আমি এখন মানে যেহেতু 3rd ইয়ারে পড়ছি আমি দেখছি যে জবের সাইডে যাব, ট্রেডিশনাল প্রফেশনগুলাই, ট্রেডিশনালের বাইরে কিছু করতে গেলে বাবা মা ভয় পেয়ে যাচ্ছেন, কারণ দে ফিয়ার যে দে ক্যানট গাইড মি দেয়ার, এবং তারা ট্রাস্টওয়ার্দি কাউকে পাবে কিনা টু গাইড মি দেয়ার তারা জানে না। অ্যান্ড কিছুটা এরকমও যে এই ব্যাপারটা তো সবার মধ্যেই কম বেশি আছে। আমি আমাদের জেনারেশনে বলবো যে আমি যেটাকে ভালো মনে করছি, এটা ছাড়া আরেকটা অন্যটার যে ভালো আছে, আমি ভালোটার থেকে খারাপটা বেশি দেখছি। এটার জন্য আমি মানে রিস্ক ফ্রি থাকার জন্য আমি আমার কমফর্ট জোনে, আবার সেই কমফর্ট জোনের ব্যাপারটাই ঘুরে ফিরে ওখানে আবার ঢুকে যাচ্ছি। তো এত কিছুর মধ্যেও ব্যাপারটা ওইটাই আসলে ঘুরে ফিরে যে আমরা ডিপ্রেসড কেন? আমরা ডিপ্রেসড হচ্ছে এই জন্যে যে যখন আমরা দেখি যে মানে আমার ফ্যামিলিয়াল এক্সপেকটেশন আছে, অ্যান্ড আই হ্যাভ টু বি দ্য গুড বয় অর গুড গার্ল, সো আমি মানে আমার এটা করতে হবে। এবং মানে বড় একটা সাকসেসের আগেও তো ছোট 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 কিছু স্টেপ থাকে, প্রত্যেকটা স্টেপ আমাকে আই হ্যাভ টু চেক বক্সেস। তো ওরকম একটা জায়গায় ফেল করে গেলে আমার খারাপ লাগছে। মানে এরকমও দেখা গেছে যে মানে আমাদের জেনারেশনে আমি যেটা দেখি যে আমরা পেরিফেরাল কিছু করছি আমাদের নিজেদের প্রয়োজনে, একটা কম্পিটিশনে যাচ্ছি বা একটা কোর্সে এনরোল করছি বা মানে একটা মেন্টরশিপের দিকে যাচ্ছি, ওখানে যখন ফেলিওর হচ্ছে বাবা মা বলতেছে কিছু না আল্লাহ যা করে ভালোর জন্য করে। কিন্তু যেই মুহূর্তে তারা যেটা টার্গেট করছেন ওখানে আমি একটা ফেলিওরে পড়ে যাচ্ছি, দে আর ক্রিটিসাইজিং আস, যে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। হ্যাঁ, তো তখন আমার মাথায় কাজ করতে থাকে কি, আমি আমার জন্য যে পেরিফেরাল সাইডটাতে আমি নিজে এক্সপ্লোর করতে চাচ্ছিলাম যে আমি ধাক্কা খেয়ে শিখবো, ঠিক আছে, ওখানে আমি এরকম মানে আমার ফেলিয়ারের কারণে আমি অলরেডি ডিসকারেজড। আর বাবা মার ইচ্ছা হিসেবে আমি যেটাতে আগাচ্ছি, যেটাতে আমার হয়তো ইচ্ছাও নাই, থাকলেও সেটা খুবই 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 কম, বাট আমি মাথায় ওইটা যে আমি বাবা মাকে ডিসঅ্যাপয়েন্ট করতে চাই না, কষ্ট দিতে চাই না, আই হ্যাভ টু বি দ্য গুড বয় গুড গার্ল। So, I understand that, but as an example, I was talking with a particular girl who's studying in 9th grade in a particular English medium school, and I don't want to name that school right now, but at a school she class 9 and she was saying that almost 65% of our classmates self-harm kore. Why do they do that? Worthlessness, where does that come from? ওই যে মানে আমি আমি আমার আশেপাশের প্রোগ্রামিং দেখে বলি বা আমার ফ্যামিলিয়াল প্রোগ্রামিং যেটা আসছে সেটা সব হিসাব করে যে আমি আমার ফলস সেন্স অফ যে আইডেন্টিটিটা ক্রিয়েট করলাম ওইটাতে আমি এক্সিস্ট করতে পারছি না, তাহলে আমার এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস শুরু হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, লেটস চেঞ্জ মানে শেল, আরেকটা আইডেন্টিটিতে যাই, ওখানেও হচ্ছে না। এখন যতক্ষণ না পর্যন্ত মানে এরকম যেটা বলে যে ধাক্কা খেয়ে খেয়ে শিখে, যতক্ষণ না পর্যন্ত আমি কারেক্টটাতে হয়তো যাব ততক্ষণ পর্যন্ত আমার এরকম মানে ফেলিওর আসতে থাকবে। কিন্তু কথা হচ্ছে ওয়ার্থলেসনেসটা আসলে আমার ধারণা, কারণ অনেস্টলি ইভেন সাইকোলজিস্টদের জায়গা থেকে আমি বলি যে এই ব্যাপারে যদিও সাইকোলজিস্ট সবসময় বলে যে ও সেলফ হার্ম করে কারণ ও ডিপ্রেসড সেলফ হার্ম করে, যেটা খুব কমন একটা এক্সপ্লেনেশন, যদিও এটা মানে এখানে এটা একটা ওভার সিম্পলিফাইড এক্সপ্লেনেশন। কারণ প্রবলেমটা যেটা সেটা হচ্ছে যে ডিপ্রেশনটা কোত্থেকে আসলো, সেলফ হার্ম করতে, ডিপ্রেশন থেকে, দেন কোত্থেকে আসলো জিনিসটা আসলো। এখন আচ্ছা ফলস সেন্স অফ আইডেন্টিটি, এখন প্রশ্ন হচ্ছে ফলস সেন্স অফ আইডেন্টিটি কোত্থেকে আসলো, মানে ওয়াই ইজ দ্যাট, ওয়াই ইজ ইন, কেন এই ফেনোমেনাটা আগের 3 জেনারেশনে এত কম ছিল, কেন এটা এখন এত বেশি, হোয়াট ওয়েন্ট রং? আমার যেটা হয় যে খুব সম্ভব আমাদের জেনারেশন, মানে আমি জানি না আমরা ন্যাচারালি সেন্সিটিভ কিনা বেশি, বাট যখন আমাদের উপর একটা কিছু ইম্পোজ করা হয়েছে যে এটা করো, এটা করতে হলে এটা করতে হয়, বা এটা মানে ইফ ইউ মানে তুমি এটা না করলে তুমি খারাপ হয়ে যাবা, এটা না করলে ভালো হয়ে যাবা,
সো তখন দেখা যাচ্ছে যে ওই জিনিসটা মানে আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি করছি ভালো থাকার জন্য, ইমেজটা রাখার জন্য, যে আমি যদি ভালো না থাকি আমার বাবা মা কষ্ট পাবেন, এই জন্য ওই জায়গাতে আমি এরকম একটা ইয়ে করছি। আর ওই যে মানে যেটা বললাম যে সেলফ হার্ম, ওই জায়গাটা এরকম আসে যে এরকম একটা থিঙ্কিং কাজ করে যে আমি যেহেতু মানে পারপাসলেসনেসে ভুগছি, আমি না থাকলে মনে হয় দুনিয়াটা সহজ হয়ে যাবে, আমি বরং থেকে সবার লাইফে একটু একটু করে প্রবলেম সৃষ্টি করছি। তো মানে আমি না থাকলে মানে সেলফ হার্ম, মানে আবার এটাও আরেকটা রিজন যে অনেকে যেটা বলে অ্যাটেনশন সিকিং। আমি জিনিসটা কি অ্যাটেনশন সিকিং খুব খারাপ জিনিস, আমি এভাবে ইয়ে করতে চাই না। অ্যাটেনশন সিকিং হচ্ছে এটা যে হয়তো আমি খুব নিচু একটা জায়গায় পড়ে গেছি কিন্তু আমি ভুল না, প্লিজ আমাকে একটু বুঝো এবং আমাকে একটু একটা ওপেনিং দাও টু লেট মি ব্রিথ ইন আ ডিফারেন্ট মানে এনভায়রনমেন্ট আদার দেন ইউ এক্সপেক্টেড। আই নো ইউ মাইট বি স্কেয়ার্ড বাট আই এম স্কেয়ার্ড অ্যাজ ওয়েল, কিন্তু তারপরেও লেট মি ব্রিথ, প্লিজ লেট মি এক্সিস্ট। কিন্তু যখন হচ্ছে আসলে আমার যেটা আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলেও যেটা করছে যে সুইসাইডাল টেন্ডেন্সিটা না আসলে আমাদের নিজেদের উপর না, মানে আমরা নিজেদেরকে মেরে ফেলতে চাই ব্যাপারটা তা না, ওই আইডেন্টিটিটাকে আমরা মেরে ফেলতে চাই, ওই পার্সোনালিটিটাকে আমরা মেরে ফেলতে চাই। ইন্টারেস্টিং। আমি একটুখানি অ্যাড টু হার ইন দিস, মানে আপনি যে কোশ্চেনটা করেছেন ডিপ্রেশন এন্ড ইউল বি এবল টু, বিকজ এটা নিয়ে আমার খুব কিউরিওসিটি আছে। আমি রিসেন্টলি কয়েকটা জায়গায় লেখা পড়ছিলাম যে I'll send you the names. Depression is the easiest way of getting out of boredom. হ্যাঁ, আপনি যখন বোর্ড, তখন আপনি বোর্ড হওয়ার জন্য আমরা কি করতাম, আমরা খেলতে যেতাম, এ করতাম, ইট ওয়াজ এ টাফ, বাসা থেকে বের হওয়া, এ করা। যেটা বলা হচ্ছে যে ডিপ্রেশন ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়ে টু গেট আউট অফ দ্য বোর্ডম। সো ডিপ্রেশনের কারণটা কিন্তু হচ্ছে বোর্ডম অ্যান্ড নট ফাইন্ডিং পারপাস ইন লাইফ। হ্যাঁ, মানে আমি ওইখান থেকে বোর্ডমটা আসছে, বোর্ডম আসছে হচ্ছে যখন আমার লাইফে পারপাস থাকে না, তখনই আমি বোর্ডম। সো হোয়াট এভার আই এম ডুইং ইজ ফাইন্ডিং মিনিংলেস। এখন আমি জানি না এটা মানে সাইকোলজিতে কতটুকু ইট ইজ অ্যান অ্যাপ্রুভ থিওরি যে ডিপ্রেশন ইজ আ ভেরি ইজি ওয়ে অফ বোর্ডম, বাট আই হ্যাভ সিন দ্যাট অ্যান্ড বোর্ডম ইজ ডিপ্রেশন ইজ এ ভেরি ডাউনওয়ার্ড স্লোপ। একবার ধরে গেলে আপনার পড়াটা খুব ফাস্ট আর কি, স্লিপারের মতো। এটা আমার ফার্স্ট রিয়েলাইজেশন আসে যখন আমি দেখলাম যে বাংলাদেশে একটা বড় পোর্শন, বিশেষ ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরা জাপানিজ অ্যানিমে দেখে। হ্যাঁ, জাপানিজ অ্যানিমে and I started observing when my son and daughter got obsessed with Japanese anime, and তারা দেখে এবং they started believing Japanese Korean anime গুলো জাপানিজ, কিন্তু কোরিয়ান আমি দেখি নাই, অ্যানিমে গুলো জাপানিজ, কোরিয়ান K-pop, জাপানিজ অ্যানিমে হচ্ছে মানে আমি একদিন তারপরে ওদের সাথে বসে দেখা শুরু করলাম and I found it really dark. হ্যাঁ, ডার্ক ইন দ্য সেন্স কি মানে আমরা এত মরাল মেসেজ আছে অনেক ওটার ভিতরে, কিন্তু জাপানিজ লাইফ তো খুব স্ট্রাগল লাইফ ছিল, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ওরা তো খুব অসম্ভব তো গেলে। and I asked at a point of time my son যে মানে আমি তো তোমাকে এভাবে বড় করি নাই, মানে এত কষ্ট তুমি দেখে এত ভালো লাগে কেন, অবসেশন। and I could find that ওর মধ্যে মিনিং, মানে it's an effort to get depressed, হ্যাঁ, because they're bored. তখন আমি একজনের সাথে কথা বলতে ইটস এ ভেরি ইজি ওয়ে আউট আর কি, বেসিক্যালি। হ্যাঁ, সিইং দ্যাট বিকজ আপনারা তো ওকে ডিপ্রেশন ফেস করতে দেননি। হ্যাঁ, মানে আপনার এত ভালো রাখা, আলটিমেটলি বোর্ড। আর যেটা বললো যে মানে ফলস আইডেন্টিটি এবং সেখান থেকে যে জায়গাটাতে, সো ডিপ্রেশন ইজ আ রিয়েলি এটা। এবং আপনি যে বললেন সেলফ হার্মে তো ভয়াবহ স্ট্যাটিস্টিক্স আছে। আপনি ইউএনের 2021 দ্য স্ট্যাটাস অফ চাইল্ড রিপোর্টটা পড়েন যে কোভিড পিরিয়ডে ওয়ার্ল্ড ওয়াইড 10 থেকে 19-এর মধ্যে টোটাল 68,000 কিডস কমিটেড সুইসাইড। এখন আমার যেটা মনে হচ্ছে, আমি মানে মেয়েদের আমার বারবার মনে হচ্ছে যে 10 বছর একটা ছেলের মাথা, আমি তো 10 বছরটা পার করে আসছি। হ্যাঁ, I try to really get into a mind of a 10-year-old boy, হ্যাঁ, যে what made him make that decision to take away his life. কারণ আমরা তো একটা সুইসাইড ব্রেকে we see the body, but we never try to understand ওই মোমেন্টটা, the moment that he took our life. এটা I অনেক চেষ্টা করে দেখেছি, মানে পরে দেখলাম যে আসলে এই অ্যাটেনশন সিকিং এর কথাটা অনেক বাবাও বলে যে they're actually attention seeker. আমার কথা তখন বাবার কাছে আমি একটাই বলি যে তার মানে তার কতটা অ্যাটেনশন অভাব হলে সে আসলে সুইসাইড করে আপনাদের অ্যাটেনশন নিতে চায়। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। হ্যাঁ, মানে কতটা সোসাইটি থেকে সে অ্যাটেনশন পায় নাই, যে কারণে তাকে আপনাকে সুইসাইড করে অ্যাটেনশন নিতে হচ্ছে, ইফ ইউ ব্রিং দ্যাট অ্যাজ আ কজ অ্যাটেনশন সিকিংয়ে। কিন্তু মানে সাকসেস এবং আইডেন্টিটি ক্রাইসিস যেটা বারবার বলছেন, দ্যাটস সামথিং দ্যাট আই ওয়ান্টেড টু রিয়েলি রেইজ হেয়ার। ডিফাইনিং, মানে ও যেটা বলছে যে বাবা এমন একটা ডিফিনিশন দেয় যে যেটাকে আমাকে লিভ আপ করতে হয়। আমি কথা হচ্ছে যে বাবা মা আসলে নিজেও জানে কিনা যে আমার ডেফিনেশনটা আসলে, আমি যে ডেফিনেশনটা লিভ করি সেটা আসলে কতটুকু রাইট, যে আমি আমার ছেলে পরিবার। এখন দুটা প্রবলেম হয়ে যাচ্ছে। আমি সবসময় I've been starting telling this, I'm a very concerned father. I'm started telling my children that, look, if you don't define yourself now, the world will define you some point of time. And then if you cannot tell him
বল পৃথিবী তোমাকে একটা জিজ্ঞেস করবে যে তুমি কে, এবং তুমি যদি উত্তরটা না দিতে পারো তখন পৃথিবী কিন্তু তোমাকে ডিফাইন করবে, অলওয়েজ ট্রাই টু ডিফাইন ইউ, whether you like it or not, you'll have to live with that definition. আর যদি মনে করো যে রিসেন্টলি আরেকটা দেখছিলাম যে এই কোশ্চেনটাগুলো অনেকে দেখি ঘাবড়ে যায় আমার ক্লাসেও, যে তুমি কি হতে চাও বড়, এখন এই কোশ্চেনটা তো আমরা ক্লাস 3 থেকে শুনে, আমরা 3 বছর বয়স থেকে শুনে আসছি, কি হতে চাও। এখন পৃথিবীর সবাইকে কিছু হইতে হবে এমন কোনো কথা নেই, এটা একটা বড় কথা। এবং কিছু কিছু মানুষের আসলে অনেক ব্যাপারে ইন্টারেস্ট থাকে, ডিপ ইন্টারেস্ট থাকে, তারা হয়তো মানে ভীষণ ব্রেইনি, ভীষণ ট্যালেন্টেড, ভেরি ভেরি হ্যাপি, কিন্তু তারা মারা যাওয়ার আগ পর্যন্ত আসলে কোন ডেফিনেশন, এবং কিন্তু তাদেরকে ওইভাবে থাকতে দেওয়াটাই ভালো ইন আ সেন্স, বিকজ দে আর পলিম্যাথ, দে হ্যাভ ইন্টারেস্টেড ইন টু মেনি থিংস। সো সাকসেসটা যেটা হয়ে গেছে যে আমার রিসেন্ট মানে এখন আমি আই টুক 48 নাও, অ্যান্ড আই টুক মি লাইক গত বছর আমার মনে হলো যে না, আই নো হু আই অ্যাম। মানে আমাকে যখন এখন কেউ বলে যে আপনি ফর এক্সাম্পল অফিসে, এমকে যে অফিসটাই বলি, রিয়েলি গর্জিয়াস অফিস কম্পেয়ার টু হোয়াট আই সি ইটস ইন যে আপনি অফিসে চলে গেলেন, এই অফিস মানে কি আমার কাজটা না, এই চার দেয়ালটা, বলে এত সুন্দর অফিস, আর আপনাকে সত্যি মনে হয় আমি অ্যাট্রাক্টেড টু দিস অফিস। মানে তো ইস্যু হচ্ছে যে মানে সাকসেস সবার কাছে যে একরকম হবে, বাবা মা যে সন্তানের সাকসেস ডিফাইন করবে, আমাকে ট্যালেন্টেড হলেই যে আমাকে অনেক বড় কাজ করতে হবে, হ্যাঁ আমি ব্রেইনি, অনেকে বলে তুমি তোমার ব্রেনটা ওয়েস্ট করছো, তাই আমি বললাম যে মানুষ তো অনেক কিছু রিসোর্স ওয়েস্ট করেও তো মানুষ হ্যাপি হতে পারলো না। আমি যদি ব্রেনটা ওয়েস্ট করে হ্যাপি থাকি, ইফ আই এম হ্যাপি উইথ ওয়েস্টিং মাই ব্রেন অ্যান্ড ট্যালেন্ট, যে না আমার নিজের ব্রেন অ্যান্ড ট্যালেন্ট আমি ওয়েস্ট করে আমি হ্যাপি, কিছু করি না জীবনে, খাওয়া পড়াটা তো নিজেরটা নিজে করি, বাট আই এম হ্যাপি, সমস্যা কি? হ্যাঁ মানে এখন ওই প্রবলেম হচ্ছে যে সাকসেসটা পুরো সোসাইটি, আমাকে সেদিনকে একজন জিজ্ঞেস করছে যে দেয়ার ওয়াজ এ ল্যান্ড ক্রুজার কার, অ্যান্ড আমার ওখানে আরেকজন উঠছেন, সে সময় ছাত্র ছিল, আমাকে ভাই তুমি এই গাড়িতে কবে উঠবা? তা আমি ওনাকে তাকে বললাম যে আমি এই গাড়িতে উঠতে চাই, এটা তোমাকে কে বলছে? আমি একটা ল্যান্ড ক্রুজার গাড়ি, ইন্টারেস্টিং একটা জিনিস, সরি জাস্ট প্রেসিডেন্ট বারাক ওবামা যখন প্রেসিডেন্ট ছিল ইন লাস্ট ইয়ার অফ হিজ প্রেসিডেন্সি, সে একটা ইন্টারভিউতে যায়, অ্যান্ড সেখানে একজন জিজ্ঞেস করে হচ্ছে যে তার মেয়েদের, তো হি হ্যাজ 2 daughters, তো বলে যে 2টা মেয়ে কি করে, কি পছন্দ করে ইত্যাদি। তো সে বেসিক্যালি বলে যে একটা মেয়ে খুব স্পোর্টস পছন্দ করে, আর একটা মেয়ে লিটারেচার পছন্দ করে। তো তখন তাকে ইন্টারভিউ থেকে জিজ্ঞেস করে যে তুমি পলিটিক্স, তুমি প্রেসিডেন্ট হয়েছো, মানে ওয়ন্ট ইউ ব্রিং দেম টু পলিটিক্স? হ্যাঁ, ইন্টারভিউ জিজ্ঞেস করে, সে বলে যে আই জাস্ট ওয়ান্ট দেম টু বি হ্যাপি। আমার কাছে মনে হচ্ছে অ্যান্সারটার মধ্যে অনেক উইজডম আছে, স্পেশালি বাংলাদেশি প্যারেন্টসদের জন্য, বিকজ দ্য মোমেন্ট আমাদের প্যারেন্টরা কোনো একটা পদে যায়, লেটস সে সেটা ব্যবসা হোক, সেটা সচিব হোক, সেটা আর্মি জেনারেল হোক, সেটা পলিটিক্স হোক, সাথে সাথে দেয়ার ড্রিম ইন লাইফ ইজ টু drag their children to their chair, you know, এটা কিন্তু খুব বেশি পরিমাণে। ও সাংঘাতিক ব্যাপার। মানে আমার এক ছাত্রের ওই আপনার মানে আমরা যেটা বলি স্টার্টারিংয়ের প্রবলেম ছিল, এবং আমি একটা সময় রিয়েলাইজ করলাম যে ওর স্টার্টিংয়ের প্রবলেমটা আসলে না, নার্ভাসনেস অ্যান্ড ফিয়ার। অ্যান্ড দেন আই রিয়েলাইজ একদিন আমাকে ডেকে আমি জিজ্ঞেস করলাম যে তোমাকে মানে আসবে, তোমার আসছে, আমি তোমার একটা কথা বলি, জিজ্ঞেস করবো তোমাকে, তখন এ করছে। আমি বললাম যে ইফ ইউ মাইন্ড মি আস্কিং এ পার্সোনাল কোয়েশ্চেন, তোমার মা কি অনেক বড় পজিশনে কাজ করে? আমি একটু স্পেসিফিক আস্ক মাদার, হ্যাঁ, বলে জি স্যার। আমি বলি উনি কি সরকারি চাকরি করে এবং খুব বড় পজিশনে সরকারি চাকরি? ওনা একদম মানে ঘামা শুরু করেছে এবং মানে একটা পথে কেঁদে দেওয়ার মতো। তো স্যার আপনি কি? আমি কিছু না, তোমার মার সম্পর্কে কোনো খোঁজ খবরও নিই নেই, কিছুই না। আই এম সিইং ইউ ফর দ্য, মানে আপনি এমবিএতেও তোমাকে আমি এমবিএ ক্লাসে তোমাকে আমি 3 ক্লাস দেখলাম, 3 বছর, 3 সেমিস্টার, অ্যান্ড দেন আই ট্রাই টু রিয়েলাইজ যে তোমার এই ফিয়ারটা only will come when you have a way to successful mother, not even father, হ্যাঁ, মানে who is really really successful, and তুমি ওনার মতো হতে চাও না, কিন্তু অনেক বলার সাহসটাও নাই, হ্যাঁ, যে কিন্তু শি ইজ লাইক আমি হতে পেরেছি, তুমি পারবে না, কারণ সেই প্রেশারটা ইউ আর ক্যারিং, অ্যান্ড দ্যাট প্রেশার ইজ অ্যাকচুয়ালি হন্টিং ইউ। হ্যাঁ, তো আমি ওকে পরে বললাম, ইউ নো, ওয়ান ওয়ে অফ আউটিং ইট, কষ্ট হবে তোমার অনেক, গেট এ গুড জব, বাট গেট আউট অফ দ্য সিটি অর গেট আউট অফ দ্য কান্ট্রি, হ্যাঁ, সামটাইমস ইউ নিড টু লাইক স্টে অ্যাওয়ে from those powerful character just to get the fear out, হ্যাঁ, disconnect to connect. তো ওই যেটা বললাম যে সাকসেসের ডেফিনেশনটা এমনভাবে আমরা এ করে দিচ্ছি যে আপনি, এবং বাচ্চাদেরকে এই প্রাইভেসিটা আমরা দিচ্ছি না। আমি প্রত্যেকটা জায়গায় দেখি, কালকে আমি আমার মানে আপনি ইউ ওয়েন্ট টু ফাস্ট ফুড, মানে আপনি ফ্যামিলি ডিনারে গেছেন, I really think people should leave behind their camera, phone, cell phone. মানে that's the only time the parents are talking. And this picture that I saw, both of them actually, 4 of them brought their phone out, এবং the mother is constantly pushing the 2 kids to take pictures, selfie. This is the only time to have a conversation. ওইটাও যদি আমাকে ফেসবুকে দিয়ে আমাকে সাকসেস ডিফাইন করতে হয়, আর
এটাতে প্রবলেম হচ্ছে, তারপরে দেখলাম যে একটা টাইমে দেখলাম যে ছেলে, বিকজ ইউর ভায়োলেটিং হিজ প্রাইভেসি। কারণ একটা বাচ্চার ছবি আমেরিকায় কিন্তু রিয়েলি রিয়েলি রেস্ট্রিক্টেড, যে তুমি বাচ্চার ছবি ডিড ইউ আস্ক হিম যে আমি আমার বাচ্চার সাথে ছবি তুলেছি, তার যে ছবিটা যে দেবো আমি ফেসবুকে, ইউ আর ভায়োলেটিং হিজ প্রাইভেসি। হ্যাঁ, সো এই যে প্রাইভেসি আমরা একদিকে দিচ্ছি প্রাইভেসি, তুমি দরজা বন্ধ করে সারাদিন থাকো, কোনো সমস্যা নেই। আরেকদিকে আপনি ওর ওয়ার্ল্ডটা ওপেন করে দিচ্ছেন, যে ও বাসায় কী পড়েছে না পড়েছে, ও তো বাবা মার সাথে খেতে গেছে, ক্যাজুয়ালি গেছে, ওর ছবিটা তুলে যে আপনি দিচ্ছেন পেজে, ইউর দে আর গেটিং রিয়েলি ইরিটেটেড অ্যাবাউট। ওরা কিন্তু জানে কিছু বলতেও পারছে না, কিন্তু এবং এটা যে আস্তে আস্তে পরে না রোলগুলো ডিফাইন করে ফেলে ওরা। এবং এটাতে মানে ওই যে বললাম যে সাকসেসটাকে আসলে ইউ হ্যাভ টু লেট দেম, ওই যে বললাম বি হ্যাপি, অ্যান্ড হ্যাপিনেস ইজ আমার আই টুক লাইক আমি জানি না 47 years to explore যে হ্যাপিনেস ইজ লাইক আচ্ছা, যেটা মানে আপনাদের দুজনের কথার ইয়েতেই যে মানে যে যেটা বললেন যে একটা প্যারেন্ট যখন একটা জবে বা একটা সেক্টরে সাকসেসফুল হয়ে যায়, দে ট্রাই দেয়ার বেস্ট টু ড্র্যাগ দেয়ার কিডস। মানে আমার কাছে ব্যাপারটা এরকম মনে হয় ওইখানেও হইতেছে, মানে ওখানেও মানে বাবা মার ওই ব্যাপারটা কাজ করে যে কোনো সাকসেসের রোডটাই তো বাম্পি, ওখানে অনেক চ্যালেঞ্জেস থাকে, অনেক কিছু থাকে। তো তাদের মনে হয় যে আমি জানি আমি এই জায়গায় কিভাবে আসছি, আই নো দ্য ব্লকস, পসিবল ব্লকস, আই নো দ্য পসিবল প্রবলেমস, তুমি যদি আসো আই ক্যান গাইড ইউ, ট্রাস্ট মি, আই ক্যান গাইড ইউ। এখন আমি যখন বলছি যে আমার এটা ভালো লাগে না বা আমি রাস্তায় আসতে চাই না, তখন তারা না জিনিসটাকে একটা ট্রাস্ট ইস্যু হিসেবে দেখে, যে তাহলে কি তুমি কি মানে আমাকে রেসপেক্ট করো না, আমার জবকে রেসপেক্ট করো না। আমি তোমাকে বলছি যে ইন অর্ডার টু গেট আ হাই সিজিপি আর হাই গ্রেড, মানে তুমি তোমার সিনিয়রসদের সাথে কথা বলো, নোটস নাও, তারপরে হচ্ছে রেগুলার ক্লাসে যাও, এগুলো করলে অটোমেটিক্যালি তোমার জিপিএ হাই হবে। আমার যে পড়তেই ভালো লাগছে না সেটা, এখন আমি পড়তে ভালো লাগছে না এই জন্য কি আমি খারাপ হয়ে গেলাম, এরকম একটা ব্যাপার। এই যে এই হ্যাপিনেসের যে ইয়েটা, মানে ওই জায়গাটাতে দেখা যাচ্ছে কি আমি আবার তাদের মতো চলছি না, আমি মানে হয়তো আমার নিজের জন্য একটা কিছু ডিফাইন করতে মানে ইচ্ছুক, বা হয়তো আমি একটু এক্সপ্লোর করতে যাচ্ছি। কেন এক্সপ্লোর করতে যাব, ওইটা নিয়েও একটা অ্যাংজাইটি হচ্ছে, ওইটার একটা প্যাসিভ অ্যাগ্রেশনের জন্য তারাও ডিপ্রেসড, আমিও ডিপ্রেসড। এখন মানে এটাও একটা লুপের ভিতরে পড়ে গেছে। এখন মানে ইন্টারেস্টিং একটা পয়েন্ট সেটা হচ্ছে যে মেন্টাল হেলথের পয়েন্টটাতে ইজ দ্যাট আমরা আসলে আমার কাছে কখনো কখনো মনে হয় যে আমরা মেন্টাল হেলথ বা মেন্টাল ইলনেস ব্যাপারটাকে আমরা আই উড সে দ্যাট আমরা ওভারস্টেট করছি, এবং সাইকোলজিক্যাল রেজিলিয়েন্সকে আমরা খুব বেশি পরিমাণে আন্ডার এস্টিমেট করছি। এটা এই গল্পটা বেশি বলে ফেলছি আমরা। আমরা এই জেনারেশনকে আমরা অতিরিক্ত পরিমাণে ডিপ্রেশন অ্যাংজাইটির গল্প বলি, এবং খুব কম আমরা আসলে রেজিলিয়েন্সের কথা বলি। ডেফিনেটলি ডিপ্রেশন এবং অ্যাংজাইটির গল্পটা রেলেভেন্ট, বাট রেজিলিয়েন্সের গল্পটাও খুব ইরেলেভেন্ট। এবং দিনের শেষে আমি যদি স্ট্রেসকে সবসময় মনে করি যে স্ট্রেস মানেই পিটিএসডি হবে, হ্যাঁ, স্ট্রেস মানেই হচ্ছে গিয়ে অ্যাবিউজ হবে, স্ট্রেস মানে টক্সিক হবে, স্ট্রেস থেকে তো স্ট্রেংথটা হবে। সারা পৃথিবীর পুরো সবকিছু ইকোসিস্টেম এভাবে চলে, রেজিলিয়েন্সের উপরে চলে। তো দিনের শেষে আমাকে একটা জায়গায় রেজিলিয়েন্সের গল্পটা আমাকে বলতে হবে। এবং ওই যে সার্টিফিকেট অফ পার্টিসিপেশন সবাইকে দেওয়া, এবং আপনি খেয়াল করছেন কিনা, আপনি শিওর খেয়াল করছেন যে ওয়েস্টে পুরো এডুকেশন থেকে কিন্তু আস্তে আস্তে ওরা কম্পিটিশনকে সরায় ফেলতেছে। কেন? বিকজ কম্পিটিশন ক্রিয়েট স্ট্রেস, এবং কম্পিটিশন ক্রিয়েটস, হ্যাঁ, কম্পিটিশন। আমার কাছে মনে হয় দে আর ওভারডুইং ইট, অ্যান্ড ইট উইল ইনক্রিজ মোর ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি, বিকজ কম্পিটিশন ইজ অলসো হেলদি। হ্যাঁ, এখন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা একটা ক্লাস 3 এর বাচ্চাকে 3টা কোচিং করতেছে একটা স্কুলে ভর্তি হওয়ার জন্য, দ্যাটস অ্যান এক্সট্রিম। বাট আমরা একটা এক্সট্রিমে চলে গেছি যে একেবারে স্ট্রেস বাউন্ডারি নিয়ে যাচ্ছি বাচ্চাদেরকে। বাট আরেকটা কমপ্লিট এক্সট্রিম হচ্ছে কি যে বাচ্চাদেরকে কোনো স্ট্রেস না দেওয়া। সাইন্টিফিক্যালি তো আপনার স্ট্রেসের একটা প্রোডাক্টিভ কার্ভই আছে, যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ স্ট্রেস থাকলে মানুষ না থাকলে মানুষ প্রোডাক্টিভিটি হারিয়ে ফেলে। আপনি যদি একেবারে স্ট্রেসবিহীন লাইফ করে ফেলেন, ও আবার মিনিংলেস লাইফে চলে যাবে। টু স্ট্রেস এন্ড ওভার স্ট্রেস। হ্যাঁ, আপনি যেটা বলছেন যে সাইকোলজিক্যাল রেজিলিয়েন্সের জন্য আপনি বলছেন যে মিনিং অথবা পারপাসের কথা, বাট আমি যেটা মনে করি দ্যাট ইজ ট্রু, বাট আই জেনুইনলি থিঙ্ক দ্যাট অ্যাজ আ সাইকোলজিস্ট দ্যাট ইজ ট্রু ফর অ্যাডাল্টস। একটা 15 বছর বাচ্চার জন্য মিনিং বা পারপাস খুঁজে পাই ইজ ভেরি ডিফিকাল্ট, বাট রাইট। সো তার জন্য যেটা দরকার রেজিলিয়েন্সের জন্য এবং ওভারঅল ওয়েলবিং এর, যেটা কারণে আমি মনে করি সেলফ হার্ম আসলে অনেক বাড়তেছে, ইজ জেনুইনলি বিকজ, বা ডিপ্রেশন ইজ বিকজ দে ডোন্ট সি দ্য ক্রাইসিস পিকচার and the way out picture and the happiness picture at the same time. প্রত্যেকটা মানুষের মানে ড্রাইভ করার জন্য at any point of life they need to have a imagination of crisis and an imagination of happiness. And
আমি যেটা ত্রিভুজের মতো চিন্তা করতে পারি, একটা ট্রায়াঙ্গেলের 3টা পয়েন্ট A B C, B পয়েন্ট ইজ দ্য ক্রাইসিস, C ইজ দ্য হ্যাপিনেস অ্যান্ড A ইজ দ্য পারপাস অ্যান্ড দ্য মিনিং। এ পয়েন্টটা একটু দূরে প্রত্যেকটা মানুষের জন্য, একটু ম্যাচিওর হওয়ার পরে সে মিনিং অ্যান্ড পারপাসটা বোঝে, সেলফ অ্যাকচুয়ালাইজেশনটা বোঝে। বাট একদম ছোটবেলা থেকে যেটা তাকে বোঝানো যে সেটা হচ্ছে গিয়ে পয়েন্ট বি তুমি চিপস পাবা না, ক্রাইসিস, অ্যান্ড পয়েন্ট সি যে তুমি চিপস পাবা। প্রত্যেকটা জায়গায় হি নিডস টু সি দ্য ক্রাইসিস অ্যান্ড there needs to be a healthy reward and punishment cycle, and he needs to imagine যে আমি চাকরি না পাইলে it will be like a hell on earth, and আমি চাকরি পাইলে it's a heaven on earth, আমি বিছানা গুছাইলে it's like a heaven on earth, and আমি যে বিছানা না গুছাই, প্রত্যেকটা জায়গায় বাবা মাকে বাচ্চাকে বুঝাইতে হবে there is always a point of crisis and there is always a point of happiness. এই জিনিসটা বাচ্চাকে ডিফাইন করাটা খুব ইজি, এই জিনিসটা বাচ্চাদের অ্যাবসলিউটলি হচ্ছে না, এবং এটা কনসিস্টেন্টলি করতে হবে, আপনি একদিন না মানে প্রতিদিন, and it has to be coming from both parents similarly. অনেক সময় যেটা দেখা যায় যে এই যে হেলথি পানিশমেন্ট এন্ড রিওয়ার্ডের ব্যাপারটা বাবা মা দুজনের কাছ থেকে দুই রকম জিনিস শুনছেন, and divide and rule is a very easy way. ওইটার থেকে কিন্তু ম্যানিপুলেট করে, হ্যাঁ, যে তুমি একটা বলছো উনি একটা বলছো, we first of you to come together and give me one message, and then I will listen to that. Even self care শেখানোর ক্ষেত্রেও বা সেলফ রেসপেক্ট শেখানোর ক্ষেত্রেও there needs to be a healthy, you know, display of crisis and happiness. বাচ্চাদেরকে ক্রাইসিস এন্ড ম্যানেজমেন্ট দিলে অটোমেটিক্যালি তার সাইকোলজিক্যাল রেজিলিয়েন্স বাড়ার চান্স খুব বেশি। একটা পয়েন্টে হিল অর শিল ফিগার ইট আউট যে তার মিনিং এবং পারপাস কি, যেটা আরো ইম্পর্টেন্ট এবং নেক্সট লেভেল, বাট আর্লি লেভেলে, এবং এইটার জন্যই বাবা মার কোচ হওয়া বা মেন্টর হওয়াটা খুব দরকার। বিকজ আদারওয়াইজ তুমি বাচ্চাকে ওই মানে রিয়েল টাইমে তুমি ওই ক্রাইসিস আমাকে এটা দেখাইতে পারবে না, তুমি এটা কোনো অন্য কাউকে ডেলিগেট করলে হবে না, তোমাকে থাকতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু শো হিম দ্যাট তোমার এই অ্যাকশন এবং বিহেভিয়ারটার একটা কনসিকুয়েন্স আছে, দেয়ার ইজ আ গুড কনসিকুয়েন্স অ্যান্ড দেয়ার ইজ আ আনওয়ান্টেড কনসিকুয়েন্স। সো ওই জিনিসটা আমার কাছে মনে হয় যে আমাদের প্যারেন্টিং থেকে কমপ্লিটলি ল্যাকিং, এবং এই টিচারদের থেকেও ইনফ্যাক্ট ডিসঅ্যাপিয়ার, স্কুল টিচারদের থেকেও, হ্যাঁ স্কুল টিচারদের থেকে এটা কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার। থিঙ্ক অ্যাবাউট, আমি এটা মানে মজা করার জন্য বলি, মানে অ্যাজ আ এডুকেটর ইউ ক্যান কন্ট্রিবিউট টু দ্যাট, ইজ দ্যাট স্কুলে পার্টিকুলারলি লাইক there is always that thing that, you know, almost for every teacher there will be this ক্লাসে let's say 50টা বাচ্চা আছে, অ্যান্ড ক্লাসের যে প্রথম 3টা বাচ্চা যারা রেজাল্ট 3টা, এই 3জনকে টিচার ট্রিট করে অ্যাজ দে আর দ্য অ্যাঞ্জেলস, ফেরেস্তা, আর বাকি 47 জন হচ্ছে গিয়ে মানে ইবলিস গ্রুপের সদস্য, অ্যান্ড দ্য দ্য chaotic ones, and you can clearly see that সে একটা মানে তাদের মতো হও, তোমরা কিছুই পারবা না, ওরা সব পারবে, ওরা বড় হয়ে কোম্পানি বানাবে, ওই কোম্পানি তোমরা চাকরি করবা, অ্যান্ড এটা এত ডিস্টার্বিং ইন সো মেনি লেভেলস। বিকজ ফার্স্ট অফ অল 47 বাচ্চা হয়তো আরো অনেক ভালো করতে পারে, ওদের অনেক এবিলিটি থাকতে পারে, বাট তাদের আত্মবিশ্বাসটা নষ্ট করা হচ্ছে। এই 3টা বাচ্চাকে একটা ফলস অ্যারোগেন্স দেখে নেওয়া হচ্ছে, they don't even deserve it because they can within 2 grades they can do something horrible. সেই জিনিসগুলো কিন্তু আমাদের টিচারদের ক্ষেত্রে খুব সত্যি। আপনি টিচারের ক্ষেত্রে কথা যেটা তুললেন, আমি এটা বলে আমি একটু শেষ করি, যেটা কারণ হচ্ছে টিচাররা দিস ইজ একটা এজের পরে, বিশেষ করে ক্লাস 3 to grade 12 পর্যন্ত বাচ্চাদের কিন্তু দ্য বিগেস্ট ট্রাস্ট পয়েন্ট ইজ টিচার, হ্যাঁ, মানে ওর এর থেকে আর বড় কোনো রোল মডেলও থাকতে পারে না। আমি আমার ছেলেকে দেখেছি যে একই বছরে ফিজিক্সে খারাপ করছে, পরের বছর গিয়ে ফিজিক্স তো লাইক মানে সুপার, অ্যান্ড দ্য অনলি ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর, আমি যে ছেলে ফিজিক্সে খারাপ করে সে ফিজিক্স পছন্দ করে না, তুমি টিচার, হ্যাঁ, যে টিচার ইজ রেসপেক্টফুল, সে ভালো করে, এবং ইভেন তাকে সময় দেয়। আর একটা যেটা বলছেন যে আপনি ইট ইজ ভেরি গুড তুলেছেন যে 47 এবং 3, আই ওয়াজ ওয়াচিং এগেইন, মানে আমার ছেলের সাথে দেখতে থাকেন ওকে বোঝার জন্য জাপানিজ, ইট কজ অ্যাসাসিনেশন কালচার ক্লাসরুম। সো দেয়ার ওয়াজ এ জাপানিজ কনসেপ্ট দ্যাট দে শোড যে এই যে সাকসেস, ক্লাসের সবচেয়ে দুষ্টু এবং বদমাশ ছেলেগুলোকে নিয়ে আলাদা একটা স্কুলই করা হতো, এবং ওদেরকে যেভাবে ওই ওরা চাইলেও আপনাকে বের করবে না, ওইভাবে আপনাকে খারাপ করে রাখা হতো, কারণ ওই খারাপদের সাথে কম্পেয়ার করে যাতে আপনি কনস্ট্যান্ট ভালো থাকতে পারেন। তো ওই লেয়ারটাই করা হয়েছিল ওই একটা টপ ক্লাস তৈরি করার জন্য, যারা কনস্ট্যান্টলি ওদের সাথে কম্পারিজন করে। ওখান থেকে কেউ যদি বের হয়ে আসতে যেত বা ভালো করতে যেত, কোনোভাবে তাকে আর বের হতে দিত না। সোসাইটি ওটাকে করেই রেখেছিল যে না, দে উইল অলওয়েজ স্টে ব্যাড সো দ্যাট ইউ নো দ্যাট হাউ হোয়াট টু ডু নট টু ডু টু বি, এবং তোমার তো একটা ভালো তো একটা কম্পারিজন পয়েন্ট লাগে। আমি যখন আমার নিজেকে বলবো যে আমি তো ভালো আছেন, আপনি কার সাথে ভালো আছেন, আই উইল অলওয়েজ নিড আ কম্পারিজন পয়েন্ট, যার সাথে কম্পেয়ার করে আমি ভালো থাকবো আর কি। সো ওই কম্পারিজন পয়েন্টটা তৈরি করে রাখার জন্য ওই একটা গ্রুপই তৈরি করা হয়েছিল, মানে অদ্ভুত ব্যাপার। সো আমাদের যেটা মনে হয় যে এটা এখন খুব বেশি টিচারদের ক্ষেত্রে আমার যেটা একটাই জিনিস,
এক নম্বর যেটা আমি দেখছি যে খুব যে তাদের আসলে ওয়ার্ল্ড ওয়াইড যে এক্সপ্যানশন অফ ওয়ার্ল্ড অ্যান্ড জব মানে যত রকম জব আসছে এটা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই এবং তারা ক্লাসরুমে না মোটিভেট করতে পারছে, এটা একটা। 2 নম্বর কথা হচ্ছে যে দে অ্যাকচুয়ালি টক অ্যাবাউট লট অফ, আমি অনেক ডিরেগুলেটরি যে মেয়েদের যে স্টেম এডুকেশনে না যাওয়ার পিছনে ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লেম ইজ টিচার্স। হ্যাঁ, 5-6 থেকে বলা শুরু করে এটা অঙ্ক তুমি পারবা না, কঠিন। হ্যাঁ, 7 উঠলে আরও তুমি কেন সায়েন্স নেবে, সায়েন্সে পারবা না, বা আমাকে বোঝানো শুরু করে আপনার মেয়ে তো সায়েন্স পারবে না। এবং তাদের অ্যাসপিরেশনটা কিন্তু টিচার থেকে আসে একটা ছেলে। হ্যাঁ, মানে আমি ক্লাস 6-এ আমার এক বাংলা টিচার ছিলেন, 6 থেকে 10 পর্যন্ত বাংলা পড়িয়েছেন। আমি আজকে 40 ইয়ার্স হয়ে সব রাস্তা ঘুরে সে টিচিংয়ে ঢুকেছে ওই একটা টিচারের কথা থাকে। আই কমিটেড, মানে আমার এখনই অবসেশন যায়নি এবং এখনও যখন পড়াই আমার ডেভেলপমেন্ট ক্যারিয়ার থেকে যখন আমি একাডেমিতে আসি আমার স্যালারি 7 ভাগের 1 ভাগ হয়ে গেছিলো। কিন্তু ওই যে একবার মাথার মধ্যে ঢুকে যায় যে টিচার হতে হবে। উনি বাংলার টিচার ছিলেন, আমার মাও বাংলার টিচার। মা বলে যেন বাংলা টিচারের লাভ নেওয়া ঠিক আছে, টিচার হবেই কোনো দিন। হ্যাঁ, কিন্তু আজ হোক কাল হোক। দ্যাট অ্যাসপিরেশন ওয়াজ ক্রিয়েটেড ইন ক্লাস 6 বাই আ টিচার। হ্যাঁ, কিন্তু এইটা তো এখন আপনি ওই অ্যাসপিরেশন তো পাবেন না এখন। এমনকি মানে টিচারদের কথাও যদি বলি, এই যে আইডেন্টিটি, মানে স্যার আপনি যেটা বললেন যে 3 জন এঞ্জেল আর বাকি সবাই হচ্ছে অন্য ক্যাটাগরি, তো ওখান থেকেও হচ্ছে নিজের উপরে মানে আমরা একটা এক্সপেকটেশন প্রেশার তৈরি করি যে আচ্ছা আমি এই একটা কাজ এই জায়গায় আমি শো করে আমি টিচারদের নজরে চলে আসলাম। এখন মানে ইফ আই নিড টু কিল আই উইল কিল, বাট তাও হচ্ছে আমার যাতে আমার ইমপ্রেশনটা যাতে নষ্ট না হয়। আমি আরেকজনের মানে আমি আরেকজনকে কষ্ট দিচ্ছি, আরেকজনের কাছে খারাপ হয়ে যাচ্ছি, ওই যে ভালো খারাপের বোধটা হয়তো না হয় মানে একটু বসে চিন্তা করলে আসে যে না আমি হয়তো কাজটা ঠিক করি নাই। কিন্তু যখন আমাদের মধ্যে ওই ডেসপারেশনটা অলরেডি থাকে যে না আই উইল হ্যাভ টু আউটশাইন, I don't care what happens to মানে everyone else, মানে I don't care if মানে I'll win, I don't care if others lose. Right. তো ওই জিনিসটা মানে ওই যে এই জায়গা থেকে ওই যে ডেসপারেশনের জায়গা থেকে যে আইডেন্টিটির ব্যাপারটা, এবং ওইটাও যখন একটা পর্যায়ে গিয়ে আমরা রাখতে পারি না, বিকজ ওইটাও তো একটা ফলস সেন্স অফ, মানে ওখানে বলা যায় যে আমাদের মোটিভেশন কিছু ফিউয়েল আশপাশ থেকে আসছিল, হয়তো আমরা নিজেরা চাই নাই কিন্তু আমার মনে হচ্ছে যে এটার তো বেনিফিট আছে। সো ওই বেনিফিটটার কথা মাথায় রেখে আমি মানে এটাতে ক্যারি অন করি, বাট পরে দ্য ফিউল গেটস ওভার এন্ড তখন মানে দ্যাট মানে রোজ টিন্টেড গ্লাসেস আর অফ। সো আমার কাছে মনে হয় যে এখানে সর্ট অফ ওভারঅল আমার কাছে মনে হয় যে এই ডিসকাশনটা has many dimensions, and thank you for both of you for participating. It can go for hours, but I think it was a very fruitful discussion, and thank you for participating. Thank you. And I hope you continue because there's so many dimensions of it. So yeah. Thank you. Thank you.